আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে তো ঢাকায় সুন্দর একটা ওয়েদার। তো এই সুন্দর ওয়েদারে তোমাদের সাথে ক্লাস নিতে চলে আসছি নিজের ঘুম বিসর্জন দিয়ে। তো আজকে আমরা যে বিষয়ের ক্লাস নেব সেটা হচ্ছে পরিণীতি ও সুশাসনের প্রথম পত্রের কয়েকটা অধ্যায় আমি মার্চ করে নিয়েছি, কারণ হচ্ছে অধ্যায়গুলো খুবই ছোট ছোট। 6, 8, 9, 10 চারটা অধ্যায় একসাথে আমি মার্চ করে এখানে রেডি করে রেখেছি। যদি পসিবল হয় আমি 4টে আজকে শেষ করব। মাঝখান থেকে 7টা বাদ দেওয়ার কারণে মনে করো না যে এটা আমি পড়াবো না, এটা পড়াবো নেক্সট ক্লাসে, কারণ 7 অধ্যায়টা একটু বেশি, সপ্তম অধ্যায়টা একটু বেশি বড়। তো এটাকে আলাদা ক্লাসের জন্য রেখে দিয়েছি, আর বাকি যে 4টা ছিল ওইগুলো। তো আজকে আর নেক্সট একটা ক্লাস নিলে আশা করি আমাদের পরিণতির প্রথম পত্র শেষ হয়ে যাবে। এরপর আমরা দ্বিতীয় পত্র ধরতে পারবো আশা করা যায়। তো তোমাদের সাথে তো আমার আগে থেকেই পরিচয় আছে যে আমার নাম হচ্ছে স্মৃতি আক্তার ফাতেমা, আর আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টে। একই পরিচয় প্রত্যেক দিন দেওয়ার আমার মনে হয় না প্রয়োজন আছে, তাও মনে করিয়ে দিই বা নিজের পরিচয় দিয়ে দিই। তোমরা তো কেউ থাকো না ক্লাসে। আচ্ছা, আমরা তাহলে আজকে কোন অধ্যায় দিয়ে শুরু করব? ষষ্ঠ অধ্যায় দিয়ে। আর এর আগের বাকি ক্লাসগুলো সব ক্লাসই তো রেকর্ডেড আছে, সেইখানে হচ্ছে তোমরা বাকি ক্লাসগুলো পেয়ে যাবা। তো এখানে ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে আমাদের রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন। আমাদের পৌরনীতি পুরাটাই তো হচ্ছে এই সরকার, রাষ্ট্র, রাজনীতি এগুলো নিয়ে। তো এই পৌরনীতির এটা থেকে আমরা ষষ্ঠ অধ্যায়ে কী কী পাবো? আসলে এই অধ্যায়ের নামগুলোতেই না আমরা বুঝতে পারি যে অধ্যায়টাতে আমরা কী কী পড়ব। রাজনৈতিক দল, আচ্ছা এটা ব্ল্যাক কালার দেয়া, লেট মি চেঞ্জ দ্য কালার। আচ্ছা, রাজনৈতিক দল, নেতৃত্ব, সুশাসন, এই তিনটা। সুশাসন তো আমরা আগেই পড়েছি, গুড গভর্নেন্স, যেটা এটাতে প্রত্যেক অধ্যায়েই আসবে। পরিণতির প্রথম পত্রে মনে হয় আমার প্রত্যেক অধ্যায়ে সুশাসন ওয়ার্ডটা আছেই আছে। তো আমরা শুরু করি। আচ্ছা, প্রথম হচ্ছে রাজনৈতিক দল। রাজনৈতিক দল কি? রাজনৈতিক দল মানেই বাংলাদেশে আমরা কাদেরকে চিনি? আগে চিনতাম বাংলা রাজনৈতিক দল মানে একটা দলই ছিল, আওয়ামী লীগ। কারণ অন্য কাউকে ওরা কথা বলতেই দিত না। এখন বিএনপি, আওয়ামী লীগ, তারপর হচ্ছে জামাত, অনেক কিছু, অনেকগুলো দল আমাদের আছে। কিন্তু এই দল আসলে কাকে বলে? যখন কিছু সংখ্যক মানুষ জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে একমত পোষণ করে এবং ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়, তখন তাকে রাজনৈতিক দল বলে। কি বলেছে? কিছু সংখ্যক মানুষ জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে, জাতীয় এবং আন্তর্জাতিক, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে একমত পোষণ করে এবং ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়, মানে তাদের ন্যূনতম কিছু কর্মসূচি থাকে। শুধু তুমি জাতীয় আন্তর্জাতিক বিষয়ে একমত পোষণ করেছো তাই বলে তুমি রাজনৈতিক দল বা দল গঠন করে ফেলেছো, এটা হবে না। তো হতে হলে কি হতে হবে? যে ন্যূনতম কিছু বিষয়ে বা ন্যূনতম কিছু কার্যক্রম বা কর্মসূচি তোমার থাকতে হবে, ঐক্যবদ্ধ হয়, তখন তাকে রাজনৈতিক দল বলে। এই সংজ্ঞাটা মনে রাখবে এই কয়েকটা অধ্যায় থেকে। মানে এই ছোট ছোট সংজ্ঞাগুলো যদি তোমরা মনে রাখো, প্রথমত তোমাদের পুরো অধ্যায় বুঝতে সহজ হবে, আর দ্বিতীয়ত হচ্ছে এগুলা ক খ এগুলাতে চলে আসবে। আর আমি তো তোমাদের সবসময় বলি যে পরিণতির ক্ষেত্রে তোমরা যখন এই এক একটা সংজ্ঞা মুখস্থ করবে বা মনে করার ট্রাই করবে, পড়বে, তখন সাথে একটা যে কোনো দার্শনিক বা সমাজবিজ্ঞানী যারই মতামত থাকে তাদের একটা কি পড়বে, তাদের একটা সংজ্ঞা পড়বে নামসহ, যেটা তুমি নামসহ উল্লেখ করতে পারবে। 1 মিনিট। জোসেফ এর জোসেফ এস সুমপিটার, কি নাম! ওদের নামগুলো একটু কঠিনই হয়, আমেরিকান ব্রিটিশ নাম যেহেতু, তো এগুলো একটু এরকমই হবে। এর মতে রাজনৈতিক দল হলো এমন এক গোষ্ঠী যার সদস্যদের লক্ষ্য হলো ক্ষমতা লাভের জন্য বা ক্ষমতায় টিকে থাকার জন্য সংঘবদ্ধভাবে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া। ঠিকই বলছে। তোমরা যখন সংজ্ঞা পড়বে, সংজ্ঞাটাকে ভেঙে ভেঙে বোঝার ট্রাই করবে যে এটার মধ্যে কি কি কথা আছে বা কি কি তোমাদেরকে অ্যাড করতে হবে। যেমন রাজনৈতিক দল হলো এমন একটি গোষ্ঠী, এই যে কারা, একটা গোষ্ঠী যার সদস্যদের লক্ষ্য, তাদের লক্ষ্য কি হবে? ক্ষমতা লাভের জন্য বা ক্ষমতায় টিকে থাকার জন্য। মানে ক্ষমতা, হয় ক্ষমতা লাভের জন্য কাজ করবে, নয়তো ক্ষমতায় টিকে থাকার জন্য। কিভাবে কাজ করবে? সংঘবদ্ধভাবে
প্রতিযোগিতায় অবতীর্ণ হবে তাদেরকে আমরা কি বলবো? রাজনৈতিক দল। তাহলে আমি আবার বলি, জোসেফ এস সুমপিটার, তোমাদের জন্য যদি এই সুমপিটার ওয়ার্ডটা মনেও না থাকে, তোমরা যদি শুধু জোসেফ এস লিখে দাও তাও হবে। এর মতে রাজনৈতিক দল হলো এমন এক গোষ্ঠী যার সদস্যদের লক্ষ্য হলো ক্ষমতা লাভের জন্য বা ক্ষমতায় টিকে থাকার জন্য সংঘবদ্ধভাবে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া। এই দুইটা সংজ্ঞা মনে রাখবে, এই কারণেই আমি এই দুইটা, অনেকগুলো সংজ্ঞা থাকে সব ক্ষেত্রেই, কিন্তু একটা হচ্ছে ইন জেনারেল কথা তোমরা সংজ্ঞা হিসেবে নিবে, একটা ইন জেনারেল সংজ্ঞা, আরেকটা হচ্ছে একটা একদম রাইটারের নাম সহ বা দার্শনিক বা সমাজবিজ্ঞানী, যে সমাজবিজ্ঞানীর কথা এটা বা রাষ্ট্রবিজ্ঞানী, তাদের নাম সহ একটা রাখবে, তাহলেই হবে। আচ্ছা, এরপর আসি আমরা রাজনৈতিক দলের বৈশিষ্ট্যসমূহ। এদের বৈশিষ্ট্য কী কী? বৈশিষ্ট্যসমূহ কী? বৈশিষ্ট্যসমূহ হচ্ছে রাজনৈতিক সংগঠন সম আদর্শে বিশ্বাসী, মানে তারা একটা সংগঠনের আন্ডারে থাকবে, তাদের একটা সংগঠন থাকবে। সম আদর্শে বিশ্বাসী মানে একই আদর্শে বিশ্বাসী হবে। যেমন তুমি যেই রাজনৈতিক দলের নিজেকে মনে করো, বা তুমি যদি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করে থাকো, তাহলে তোমার আদর্শ আর বাকি যারা এই দলকে সাপোর্ট করে তাদের আদর্শ একই হবে, এরকম। যেমন ধরো তুমি যদি বিএনপি সাপোর্ট করো, তাহলে তুমি যেই আদর্শের সাপোর্ট করবে বা ওই তারেক জিয়া বা ওনাদের যে আদর্শ, তুমি সেটাকেই লালন করো বা তুমি সেটাতেই বিশ্বাসী, বাকি যারা আছে তারাও সেটাতে বিশ্বাসী। একটা রাজনৈতিক দলের একটা কি থাকে? আদর্শ থাকে, যেটাতে তাদের সাপোর্ট করা সবাই বিশ্বাসী, এরকম। তারপর হচ্ছে নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতায়ন আরোহণ। নিয়মতান্ত্রিক উপায়ে যে একটা নির্দিষ্ট রুল থাকে, নির্দিষ্ট রুলসের ভিত্তিতে তারা ক্ষমতায় আসে। মানে ধরো এই যে নির্বাচনটা 5 বছর পরেও হতে পারে, 4 বছর পরেও হতে পারে, এই একটা নিয়ম থাকবে। তারপর হচ্ছে গণতান্ত্রিকভাবে হবে নাকি, তারপর হচ্ছে ওই যে সমাজতান্ত্রিক, রাজতান্ত্রিক, বিভিন্ন ধরনের আছে। এখন কোনভাবে হবে? যেই নিয়মে থাকবে সেই নিয়মতান্ত্রিকভাবে তারা ক্ষমতায় আসবে। এরপর হচ্ছে জনমতের প্রতি গুরুত্ব প্রদান। জনমত, মানুষের মতামত বা জনগণের মতামতের প্রতি তারা গুরুত্ব দেয়। এই রাজনৈতিক দলগুলো কাজ করেই জনগণের জন্য, তো এইখানে জনগণের মতের প্রতি তাদের গুরুত্ব প্রদান করতে হয়। এরপর হচ্ছে দলীয় স্বার্থ সংরক্ষণ। তাদের দলের একটা নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য থাকে, তাদের স্বার্থ থাকে, তাদের ওই স্বার্থ উদ্দেশ্যের জন্যই তারা কাজ করে বা জনগণের স্বার্থ তাদের স্বার্থ এটা বলা হয়, কিন্তু এরপরেও তাদের স্বার্থ, নিজের দলীয় স্বার্থ সংরক্ষণেরও একটা ব্যাপার এখানে থাকে। রাজনৈতিক দলের একটা বৈশিষ্ট্যের মধ্যে এটাও পড়ে যে দলীয় স্বার্থ সংরক্ষণ করবে। এরপর হচ্ছে আচ্ছা, এটা 2বার চলে আসছে, দলীয় স্বার্থ সংরক্ষণ। প্রথম দলীয় স্বার্থ সংরক্ষণ, এটা দিয়ে হচ্ছে বোঝায় যে রাজনৈতিক দলগুলো নিজ নিজ দলীয় স্বার্থ সংরক্ষণ করে থাকে। আর দ্বিতীয় দলীয় স্বার্থ সংরক্ষণ দিয়ে বোঝানো হচ্ছে রাজনৈতিক দল দলীয় নীতির ভিত্তিতে জাতীয় স্বার্থ সংরক্ষণ করতে চায়। জাতীয় স্বার্থ সংরক্ষণ করতে গিয়ে তারা দলীয় নীতি আদর্শের আলোকে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে ওই ভিত্তিতে। 2বার আসলেও মনে করো না দুইটা সেম জিনিস, দুইটা আলাদাই। এরপর আসি আমরা হচ্ছে রাজনৈতিক দল ও উপদল। উপদল মানেই আমরা বুঝি যে দল থেকে ভেঙে বা দলের থেকে ছোট যেটা, সেটাকে বোঝায়। তাহলে রাজনৈতিক ক্ষেত্রে প্রায় একই ধরনের দৃষ্টিসম্পন্ন ব্যক্তিগণ নির্দিষ্ট কিছু কর্মসূচির ভিত্তিতে যখন মিলিত বা একত্রিত হয়, তখন তাকে রাজনৈতিক দল বলে। এই যে আমি যে তোমাদেরকে সাধারণ একটা সংজ্ঞা পড়তে বলি, এটার কারণ হচ্ছে সাধারণ সংজ্ঞা দিয়ে পরের এরকম ছোট ছোট সংজ্ঞাগুলো আসে সাধারণ সংজ্ঞা থেকেই। তাহলে রাজনৈতিক ক্ষেত্রে প্রায় একই ধরনের দৃষ্টি সম্পন্ন, প্রায় কেন? কারণ সম্পূর্ণ একমত একজন আরেকজনের সাথে কেউই হয় না, কোনো না কোনো একদিক থেকে ক্ল্যাশ লেগেই থাকে। এই কারণে বলা হয়েছে প্রায় একই ধরনের দৃষ্টি সম্পন্ন ব্যক্তিগণ নির্দিষ্ট কিছু কর্মসূচি, এই যে নির্দিষ্ট কিছু কর্মসূচি বা ওই যে ন্যূনতম কর্মসূচি থাকবে, কর্মসূচির ভিত্তিতে যখন মিলিত বা একত্রিত হয় তখন তাকে রাজনৈতিক দল বলে। এখন উপদল কাকে বলে? অপরদিকে দলের মধ্যেই যখন কিছু কিছু সদস্য দলীয় কর্মসূচির বিশেষ ক্ষেত্রে দ্বিমত পোষণ করে কিংবা সাধারণ স্বার্থের কথা ভুলে গিয়ে
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ উদ্ধারে। যখন তুমি দল বলবে, একটা দলের অন্তর্ভুক্ত হবে, তখন তোমার স্বার্থ থাকবে দলীয় স্বার্থ। ব্যক্তিগত স্বার্থের কথা যখন তুমি বলবে, তখনই ব্যাপারটা উপদলের দিকে চলে যাবে। তুমি যখন একটা দলের অন্তর্ভুক্ত হবে, তখন তোমার দলের স্বার্থের কথা চিন্তা করতে হবে নিজের স্বার্থের বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে যে। তো তখন তোমার কি করতে হবে, যে ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হয়, এবং তখন তাকে উপদল বলে। যখন কি দলীয় স্বার্থ ভুলে গিয়ে ক্ষুদ্র বা ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য তারা একত্রিত হয়, তখন তাকে উপদল বা কুচক্রী দল বলে। তাহলে উপদল ওয়ার্ডটা আমরা রাজনৈতিক দলের ক্ষেত্রে একটা বলতে পারি যে একটা নেগেটিভ ভাইব দিচ্ছে। সব ক্ষেত্রে উপদল কিন্তু নেগেটিভ ভাইব দিচ্ছে না, কিন্তু রাজনৈতিক দলের ক্ষেত্রে যখন আমরা দলের মধ্যে আবার উপদলের কথা চিন্তা করি, তাদেরকে আমরা বলতে পারি যে নেগেটিভ বলতে তারা একটু বিপরীতমুখী। যে তুমি দলীয় কোনো কর্মসূচি বা কোনো কাজের মধ্যে তারা দ্বিমত পোষণ করে, এবং তারা দলীয় স্বার্থের ঊর্ধ্বে যে নিজেদের ব্যক্তিগত যে স্বার্থ সেটাকে দেখে। আচ্ছা, এরপর হচ্ছে রাজনৈতিক দল ও উপদলের পার্থক্য। এই দল আর উপদলের মধ্যে কি পার্থক্য? তুমি যদি সংজ্ঞাগুলো ঠিকমতো জানো, তাহলেই তুমি পার্থক্যটা নিজে থেকে বানিয়ে লিখতে পারবে। এটা ওইভাবে ধরে বেঁধে পড়ার কিছু নেই। তাও রাজনৈতিক দল একটি সামগ্রিক রাজনৈতিক সংগঠন। দল একটি সামগ্রিক রাজনৈতিক সংগঠন, কিন্তু রাজনৈতিক সংগঠনের সকল বৈশিষ্ট্য উপদলের মধ্যে খুঁজে পাওয়া যায় না। উপদল রাজনৈতিক দলেরই অংশ, কিন্তু সকল বৈশিষ্ট্য উপদলে পাওয়া যায় না। উপদল রাজনৈতিক দলের একটি খণ্ডিত রূপ, মানে একটা অংশ বিশেষ বলতে পারো। উপদল রাজনৈতিক দলের কি? রাজনৈতিক দলের খণ্ডিত রূপ হচ্ছে উপদল। রাজনৈতিক দলের কাঠামো উপদলের কাঠামোর তুলনায় অনেক শক্তিশালী ও ব্যাপক। এটা তো নর্মাল যে রাজনৈতিক দলের হচ্ছে তোমার জনবল বেশি থাকবে, ওইখানে ওইটা আরও বেশি স্ট্রং হয়, আরও বেশি বড় হয়। আর উপদলের জনবল কম থাকে এবং একটু দুর্বল, মানে একটু বলতে রাজনৈতিক দলের তুলনায় দুর্বল হয়। রাজনৈতিক দলের কাঠামো, কর্মসূচি, লক্ষ্য, উদ্দেশ্য ব্যাপক। উপদলের কাঠামো, কর্মসূচি ও লক্ষ্য সংকীর্ণ। কি? রাজনৈতিক দলের কাঠামো, কর্মসূচি, লক্ষ্য, উদ্দেশ্য ব্যাপক। উপদলের কাঠামো, কর্মসূচি, লক্ষ্য সংকীর্ণ। একটু আগে আমি যেটা বললাম তোমাদের। এরপর হচ্ছে নির্দিষ্ট নীতি ও কর্মসূচি সামনে রেখে একটি রাজনৈতিক দল কাজ করে। তাদের কি থাকে? নির্দিষ্ট নীতি ও কর্মসূচি থাকে রাজনৈতিক দলের। কিন্তু নীতি ও কর্মসূচি উপদলের নিকট গৌণ বিষয়। উপদলের কাছে এই নীতি, দলের কাছে তাদের নীতি আর কর্মসূচি হচ্ছে মেইন কথা, কিন্তু তুমি যখন উপদলের কথা বলবা তখন এটা তাদের কাছে ছোট বা গৌণ বিষয়। উপদল গড়ে ওঠে কিছু স্বার্থান্বেষী ব্যক্তিদের নিয়ে। তারা হচ্ছে ব্যক্তিগত স্বার্থটাকে দেখে, এখানে তোমার কোনো নির্দিষ্ট নীতি বা কর্মসূচিকে তারা তোয়াক্কা করে না, তারা ব্যক্তিগত স্বার্থ নিয়ে গঠিত হয়। একই নীতি বা মতাদর্শে বিশ্বাসী হওয়া রাজনৈতিক দলের সদস্যগণ সুসংগঠিত ও ঐক্যবদ্ধ থাকে, কিন্তু উপদলের সদস্যরা সাধারণত কোনো নীতি বা আদর্শ বন্ধনে আবদ্ধ থাকে না। এই জন্য তাদের মধ্যে সম্প্রীতির সম্পর্ক থাকে না। তাহলে সম্প্রীতির সম্পর্ক থাকে না উপদলের মধ্যে, আর দলের মধ্যে একটা সম্প্রীতির সম্পর্ক থাকে, যেহেতু তারা একই নীতি ও আদর্শের পালন করে। এবার হচ্ছে গণতন্ত্রে রাজনৈতিক দলের ভূমিকা ও গুরুত্ব। গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক দলের কি ভূমিকা বা গুরুত্ব আছে সেটা দেখব। জনমত গঠন। সরকার বিভিন্নমুখী মতামত একত্রীকরণ, জনগণ ও সরকারের মধ্যে সেতু বন্ধন, সংসদীয় সরকারের জন্য উপযোগী। আচ্ছা, জনমত গঠন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক শক্তির মূল উৎস হলো জনগণ। এটা আমরা আরও হাজারবার পড়েছি পাস্ট অধ্যায়গুলোতে। গণতন্ত্রকে সফল করতে হলে প্রয়োজন সক্রিয়, সচেতন ও সদা জাগ্রত জনমত। রাজনৈতিক দল বক্তৃতা, বিবৃতি ও প্রচারের মাধ্যমে সেরূপ জনমত সৃষ্টি করে। আমাদের মধ্যে যে রাজনৈতিক চেতনা, বা আমরা এই দলকে সাপোর্ট করি, ওই দলকে সাপোর্ট করি না, এই দল এটা করেছে, সেই দল এটা করেছে, এটা তো এই রাজনৈতিক দলের মাধ্যমেই আমাদের মধ্যে এই বোধটা আসে, বা আমরা তাদের নিয়ে ক্রিটিসাইজ করি, তাদের দিকেই লক্ষ্য রাখি, তাদের প্রচারণার মাধ্যমেই আমরা সরকার ব্যবস্থাটাকে বুঝতে পারি। তাহলে এই যে জনমত গঠন করা, এটার মেইন কাজ কে করে? এই রাজনৈতিক দলগুলোই করে। এরপর হচ্ছে সরকার গঠনে কি কাজ করে? সরকার গঠন হবে, এখানে গঠন লিখতে ভুলে গেছে, মনে করে এখানে গঠন আছে।
গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কর্মসূচি প্রকাশ করে। জনগণ এর মধ্য থেকে সবচেয়ে কল্যাণকর ও বাস্তবমুখী কর্মসূচি সম্পন্ন রাজনৈতিক দলের প্রতি তাদের আস্থা ও সমর্থন জ্ঞাপন করে, মানে তাদেরকে নির্বাচন করে। এরপর হচ্ছে বিভিন্নমুখী মতামতকে একত্রীকরণ। জনগণ সাধারণত স্বতঃস্ফূর্তভাবে কোনো বিষয়ে সহজে একমত হতে পারে না। জনগণের বিভিন্নমুখী ও বিক্ষিপ্ত মতামতকে সংগঠিত করতে পারে একমাত্র রাজনৈতিক দল। এক এক মানে এন্টিটির এক এক ধরনের মতামত থাকে, এক এক জনের এক এক ধরনের মতামত থাকে, সেখান থেকে তাদেরকে যে একত্রিত করা হয়, সেই একত্রিত করার কাজটা করে কে? এই রাজনৈতিক দল। আর জনগণ ও সরকারের মধ্যে যে সেতুবন্ধন তৈরি, আমরা সরাসরি কথা বলতে পারি না সরকারের সাথে, বা আমরা সরাসরি এইভাবে প্রয়োজনও মনে করব না, কিন্তু যখন আমরা কোনো রাজনৈতিক দলকে দেখি, লক্ষ্য করি, তখন কি হয় যে রাজনৈতিক দলের ব্যাপারে আমরা জানতে জানতে সরকারের কথা জানি, সরকারের কর্মকাণ্ডের কথা জানি। রাজনৈতিক দলগুলো আমাদের সরকারের কর্মকাণ্ড, সরকারের পরবর্তী স্টেপ, তারপর হচ্ছে ফিউচারে তারা কি চায়, তাদের প্ল্যান পরিকল্পনা, এগুলো আমরা এক একটা রাজনৈতিক দলের মাধ্যমেই জানতে পারি। তাহলে এভাবেই হচ্ছে জনগণ আর আমাদের যে চাওয়া পাওয়া, সেটাও সরকার পর্যন্ত বা একদম কেন্দ্র পর্যন্ত পৌঁছে দেয় এই রাজনৈতিক দলগুলো। তাহলে এই যে জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধন। সংসদীয় সরকারের জন্য উপযোগী। সংসদীয় সরকারের জন্য উপযোগী কি? সংসদীয় সরকার মূলত দলীয় সরকার। দলীয় শৃঙ্খলাই সংসদীয় সরকারকে আইন প্রণয়ন ও শাসন পরিচালনায় দৃঢ় ভূমিকা পালনে সাহায্য করে। এমনকি রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতিতেই আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে ক্ষমতাসীন রাজনৈতিক দলই সহযোগিতার সেতুবন্ধনে গড়ে তোলে। এছাড়াও আছে কি কি? রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন, স্বার্থের গ্রন্থিকরণ, আর অনেক এগুলোও সাথে অ্যাড করে দিতে পারো তোমরা অপশনে। এবার হচ্ছে গণতন্ত্র রাজনৈতিক দলের কার্যাবলী, মানে তাদের কাজ। রাষ্ট্রীয় সমস্যা নির্ধারণ, রাষ্ট্রীয় কোনো সমস্যা, স্থানীয় পর্যায়ে সমস্যা থেকে শুরু করে রাষ্ট্র পর্যায়ে যে সমস্যাগুলো আছে, এগুলো আমাদের এই রাজনৈতিক দল চিহ্নিত করে থাকে। আধুনিক রাষ্ট্রগুলো আয়তনে বিশাল ও জনসংখ্যা বিপুল। অধিকাংশ রাষ্ট্রের আর্থসামাজিক ও রাজনৈতিক সমস্যা বিচিত্র ধরনের। এসব জটিল সমস্যা নির্ণয়ে এবং এগুলোর মধ্যে কোনো সমস্যা আশু সমাধান প্রয়োজন, তা রাজনৈতিক দলই নির্ধারণ করে থাকে, আমি যেটা বললাম। এরপর হচ্ছে নীতি নির্ধারণ ও কর্মসূচি প্রণয়ন। তারা বিভিন্ন নীতি নির্ধারণ করে থাকে এবং অনেক ধরনের কর্মসূচি তাদের সারা বছর চলতে থাকে। এরপর হচ্ছে জনমত গঠন, একটু আগেই বললাম যে তারা কিভাবে জনমত গঠন করে। এরপর হচ্ছে প্রার্থী মনোনয়ন, তাদের পক্ষ থেকে এই এক একটা রাজনৈতিক দলের পক্ষ থেকেই তারা প্রার্থী আমাদের কাছে অপশন হিসেবে দেয়, সেখান থেকে আমরা আমাদের পছন্দ মতো প্রার্থী বেছে নিই। তারপর হচ্ছে প্রচারণা, তারা বিভিন্ন সময় রাজনৈতিক বিভিন্ন প্রচারণা চালায়। যখন নির্বাচন সামনে আসে তখন তাদের প্রচারণার পরিমাণ একটু বেশি হয়। এছাড়াও সারা বছরই তাদের কোনো না কোনো প্রচারণা চলতেই থাকে তাদের রাজনৈতিক দলটাকে জাগ্রত দেখানোর জন্য, যে দ্যাট দে এক্সিস্ট। ভোটারদের স্বার্থ সংরক্ষণ, সরকার গঠন, বিরোধী ভূমিকা পালন, মানে তারা বিরোধী ভূমিকা পালন। এটা কিভাবে হয়? যে এক দলের বিরোধী, রাজনৈতিক দল তো আর একটা দেশে একটা থাকে না, রাজনৈতিক দল কয়েকটা থাকে, তো এক দল আরেক দলের বিরোধী থাকে। তারা হচ্ছে তাদের কি বলবো, কম্পিটিটর হিসেবেই তো কাজ করে, তো ওই হিসেবে তারা বিরোধী ভূমিকাও পালন করে। রাজনৈতিক চেতনা ও শিক্ষার প্রসার, রাজনৈতিক চেতনার প্রসার করে কিভাবে? তারা ওই যে বিভিন্ন ধরনের প্রচারণা চালায়, সেভাবেই আমরা রাজনৈতিকভাবে সচেতন হই। এরপর হচ্ছে রাজনৈতিক শিক্ষা যে আমাদের প্রয়োজন বা রাজনৈতিক শিক্ষার প্রয়োজন, সেটার প্রসারও তারাই করে। স্বেচ্ছাচার প্রতিরোধ, মানে কোনো সরকার বা কেউ স্বেচ্ছাচার হয়ে যাবে, জনগণের কথা চিন্তা করবে না, এই জিনিসটা প্রতিরোধ হয় কিভাবে? ধরো এক দল আছে ক্ষমতায়, অন্য দল যেহেতু তার কম্পিটিটর, সে সবসময় লক্ষ্য রাখতে থাকে যে কি চলছে, কি হচ্ছে। তো তখন যে কি হয়, যে তারা এই স্বেচ্ছাচার প্রতিরোধে যদি কোনো অন্যায় কাজ দেখে, তখন তারা ভয়েস রেজ করে, নিজের স্বার্থে হোক বা জনগণের স্বার্থে হোক। তাহলে এইভাবে কি হয়? স্বেচ্ছাচার প্রতিরোধ হয়। রাজনৈতিক সামাজিকীকরণ, রাজনৈতিক সামাজিকীকরণ হচ্ছে কি? রাজনৈতিক সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজনৈতিক দল জনগণকে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণে উদ্বুদ্ধ করে তোলে। এটা তো ইন জেনারেল কথা, যে রাজনৈতিক দলগুলোর কাজই থাকে জনগণকে ইনভলভ করানো, যেভাবেই হোক, নিজেদের ক্ষেত্রে হোক বা পুরো রাষ্ট্রীয় কাঠামোতে হোক। তারা চায় যে এমনভাবে ইনভলভ করাতে যেন এই জনগণ তাদেরকে সাপোর্ট করে। এখন যদি সেটা নাও হয়, এরপরেও
তারা কি হয়, তাদেরকে সাপোর্ট করুক আর না করুক, তারা তাদের প্রচার প্রচারণা বা এগুলো চালাতে থাকে সামাজিকীকরণের ক্ষেত্রে। শান্তিপূর্ণ ও সাংবিধানিক পদ্ধতিতে ক্ষমতা পরিবর্তন, এই যে সাংবিধানিক পদ্ধতি আমাদের সংবিধানে যেটা উল্লেখ থাকবে সেই পদ্ধতিতে যেন বছর বা যে কয়েক বছর পরে যখন সরকার চেঞ্জ হওয়ার কথা ওইভাবে এবং শান্তিপূর্ণভাবে হয়, এক দল মানে সব দলই এটা নিশ্চিত করার চেষ্টা করে, কারণ সবারই ক্ষমতায় আসার ইচ্ছা আছে। তো তারা চায় যেন ক্ষমতার পরিবর্তন মানে যেই শান্তিপূর্ণ পরিবর্তন বা পদ্ধতি এটা বজায় থাকুক। এরপর হচ্ছে সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সংযোগ সাধন, বিভিন্ন বিভাগ যেমন আইন বিভাগ, বিচার বিভাগ, এগুলোর মধ্যে সংযোগ সাধনে সাহায্য করে এই রাজনৈতিক দল। জাতীয় ঐক্যবোধ সৃষ্টি, এই যে বিভিন্ন প্রচার প্রচারণা এই সেই এগুলোর মাধ্যমে তারা আমাদের যে একটা জাতীয়তা বা আমরা জাতি হিসেবে এক, এই ঐক্যবোধটা তারা তৈরি করার চেষ্টা করে। এগুলা তাদের দলীয় স্বার্থ, কিন্তু তাদের দলীয় স্বার্থগুলোই এরকম হয় যে সেটা জনগণের স্বার্থে পরিণত হয়। সমাজতন্ত্র প্রতিষ্ঠা, স্বার্থের একত্রীকরণ। এরপর হচ্ছে রাজনৈতিক দলের বিভিন্ন রূপ। রাজনৈতিক দলের বিভিন্ন রূপ, দল ব্যবস্থা, এক দল, একটি মাত্র দল থাকবে, এই যে এখানে দেয়াই আছে আবার, একটি মাত্র দল থাকে। দ্বিদল, একাধিক দল থাকলেও দুটি দলের প্রাধান্য থাকে। আমার মনে হয় যে বাংলাদেশে এটাই চলছিল বিগত বছর ধরে, যে একাধিক দল থাকলেও দুটি দলের প্রাধান্য থাকে, যেমন আওয়ামী লীগ, বিএনপি। আমি মনে হয় এই 4-5 বছর আগে জানতাম না যে আওয়ামী লীগ, বিএনপি ছাড়াও বাংলাদেশে আরও রাজনৈতিক দল এক্সিস্ট করে। এখনও অনেকেই আছে যারা জানেও না যে আওয়ামী লীগ, বিএনপি ছাড়াও বাংলাদেশের রাজনীতিতে আরও রাজনৈতিক দল আছে, আমার মনে হয়। আর হচ্ছে বহুদল, বহুদলের দুইয়ের অধিক অস্তিত্ব ও প্রাধান্য থাকে, মানে একাধিক দলের অস্তিত্ব ও প্রাধান্য থাকে। এখনও যেমন আপনি যদি আমাদের বাংলাদেশে এখনও আমার মনে হয় যে এই দ্বিদল ব্যবস্থায় আবার চলছে, কারণ এখন কি বিএনপি আর জামাত ইসলামী এই দুইটার মধ্যে কম্পিটিশন চলছে, বাকিগুলো তো এখনও ওই ইয়াতেই আসতে পারেনি। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে এমন এক গোষ্ঠী যার সদস্যগণ সমজাতীয় মনোভাব এবং স্বার্থের দ্বারা আবদ্ধ, স্বার্থের ভিত্তিতেই তারা পরস্পরের সাথে আবদ্ধ। তারা চাপ সৃষ্টিকারী, এটা এখানে আমার মনে হয় এইটুকুই যথেষ্ট চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর পার্টের, যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কারা। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে এমন এক গোষ্ঠী যারা কি করে, যার সদস্যগণ সমজাতীয় মনোভাব এবং স্বার্থের দ্বারা আবদ্ধ, স্বার্থের ভিত্তিতেই তারা পরস্পরের সাথে আবদ্ধ হন। একই স্বার্থ বা একই মনোভাবে তারা সাপোর্ট করে, তো সেই ক্ষেত্রেই তারা পরস্পরের সাথে আবদ্ধ হয়ে থাকে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য কি? বেসরকারি সংগঠন, এটা কোনো সরকারি সংগঠন নয়। চাপ সৃষ্টিকারী যেই সংগঠনটা থাকে এটা বেসরকারি সংগঠন, সম্পূর্ণই বেসরকারি। সুনির্দিষ্ট লক্ষ্য থাকে, এই যে একটু আগে বললাম তারা তো সুনির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য নিয়েই একত্রিত হয়, তাহলে তাদের অবশ্যই একটা বা একাধিক সুনির্দিষ্ট লক্ষ্য থাকবে, একটা থাকুক বা একাধিক থাকুক, নির্দিষ্ট লক্ষ্য থাকে। এরপর হচ্ছে কি নির্দলীয় বা অরাজনৈতিক, এটার কোনো দলীয় ব্যবস্থা থাকে না, এটার কোনো রাজনৈতিক ভিত্তিও থাকে না, এটা হচ্ছে অরাজনৈতিক হয়, আর কি হয় বেসরকারি হয়, নির্দলীয় হয়। সংগঠিত সামাজিক গোষ্ঠী, এটা হচ্ছে সংগঠিত, এই নির্দলীয় বা অরাজনৈতিক বলে এটা যে সংগঠিত না এরকম না, কিন্তু সংগঠিত সামাজিক গোষ্ঠী এটা সরকারকে নিয়ন্ত্রণ, মানে এরা এরকমভাবে তাদের মানে প্রভাব বজায় রাখে যে তারা সরকারকে নিয়ন্ত্রণ করতে সক্ষম, কারণ তারা চাপ সৃষ্টিকারী, তাদের ওয়ার্ড দিয়েই বুঝতে পারছেন এই চাপ সৃষ্টিটা কার উপরে করে, সরকারের উপরে করে, এই কারণে এদের নাম হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য, রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কারা, এদের মধ্যে পার্থক্য কি? জাতীয় কল্যাণ, রাজনৈতিক দলের সামনে বৃহৎ জাতীয় কল্যাণের লক্ষ্য থাকে, যা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে থাকে না। সাংগঠনিক পার্থক্য, সাংগঠনিক দিক থেকে এই যে এগুলো হচ্ছে মেইন, জাতীয় কল্যাণ, রাজনৈতিক দলের সামনে বৃহৎ জাতীয় কল্যাণের লক্ষ্য থাকে, যা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে থাকে না। আর হচ্ছে সাংগঠনিক পার্থক্য, সাংগঠনিক দিক থেকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক দল অপেক্ষা
দুর্বল, অবশ্যই দুর্বল। রাজনৈতিক দলের থেকে এই চাপ সৃষ্টিকারী দলও দুর্বল। আর এছাড়া আরেকটা কি পড়েছিলাম, উপদল, এই দুইটাই দুর্বল। রাজনৈতিক দলই সবচেয়ে বৃহৎ এই দিক থেকে। রাজনৈতিক দলের লক্ষ্য হলো রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা, কিন্তু চাপ সৃষ্টিকারীর লক্ষ্য হচ্ছে সরকারি সিদ্ধান্তকে নিজের অনুকূলে প্রভাবিত করা। এই যে গোষ্ঠীটা, এদের মেইন লক্ষ্য কি হয়, যে সরকারি যেই সিদ্ধান্তগুলো হবে এগুলো যেন এই গোষ্ঠীর অনুকূলে হয়, তাদের বিপরীতে না যায়, তাদের সাপোর্টে হয় ব্যাপারটা। কাজকর্মের পদ্ধতি, রাজনৈতিক দলের কাজকর্ম প্রকাশ্য ও প্রত্যক্ষ, কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কাজকর্ম সাধারণত গোপন ও অপ্রকাশ্য। এরা আসলে প্রকাশ্যে কখনো ওইভাবে কাজ করতেও পারবে না, কারণ সরকার এদেরকে এইভাবে প্রকাশ্যে কাজ করতে দিবেও না। এরা গোপন ও অপ্রকাশ্যভাবে এদের কাজকর্ম চালিয়ে যায়। এরপর হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ। রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে, কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠী তা করে না। এরা তো গুপ্ত, এরা তো সহজে আত্মপ্রকাশই করতে পারে না, এরা আর কি নির্বাচনে আসবে। এরপর হচ্ছে প্রকৃতিগত পার্থক্য। রাজনৈতিক দল গঠিত হয় বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় এবং পেশার লোকজন নিয়ে, কিন্তু চাপ সৃষ্টিকারীতে কারা থাকে, সমস্বার্থ ও সমভাবাপন্ন লোকদের নিয়ে। মানে বিভিন্ন পর্যায়ের লোক এখানে থাকে না, এখানে সমস্বার্থ বা সমভাবাপন্ন থাকতে হয়। নির্বাচনে অংশগ্রহণ। রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে, কিন্তু চাপ সৃষ্টিকারী প্রত্যক্ষভাবে নির্বাচনে কর্মকাণ্ডে অংশগ্রহণ করে না। নেতৃত্ব, এতক্ষণ আমরা পড়েছি রাজনৈতিক দলের পরেই আসে নেতৃত্ব। আসলে এই পরিণতি বইটা একদমই গুছিয়ে লেখা। গুছিয়ে বলতে সরকারের পরে শাসন সুশাসন, সরকারের পরে রাষ্ট্রীয় ব্যবস্থা, এরপর হচ্ছে রাজনৈতিক দল, রাজনৈতিক সংগঠন, নেতৃত্ব, মানে একটার পরে একটা আপনি একদম বেসিক লেভেলের সব কিছু রাষ্ট্র সম্পর্কে বেসিক লেভেলের অনেক ধারণা এখানে পাবেন। আর এগুলো একদম আমার মনে হয় যে হুবহু আপনি পেয়ে যাবেন আপনার অ্যাডমিশন জার্নিতে। আমি তো এখন অ্যাডমিশনের যে সাধারণ জ্ঞান সেই ক্লাসও নিচ্ছি, তো ওইখানে আমি পড়াতে গেলে এগুলো কিন্তু আবার পড়াচ্ছি ওদেরকে। তো আপনারা যদি এগুলাকে একটু মনোযোগ দিয়ে এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নেন, তাহলে আপনাদের তখন কষ্ট একটা চ্যাপ্টারের জন্য অ্যাটলিস্ট কমে যাবে। নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লিডারশিপ, এবং নেতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লিডার, তাই না? এইগুলো তো বেসিক জিনিস আমরা জানি। লিডারশিপ শব্দটি এসেছে ইংরেজি লিড থেকে। লিড শব্দের অর্থ হলো চালনা করা বা পথ দেখানো, এবং নির্দেশ প্রদান করা। সুতরাং যিনি নির্দেশ প্রদান করেন, যেহেতু লিড মানে হচ্ছে নির্দেশ প্রদান করা বা চালনা করা, তাহলে সুতরাং যিনি নির্দেশ প্রদান করেন, সামনে থেকে সব কিছু পরিচালনা করেন, তাকে নেতা বলে। তাকে কি বলে? নেতা বলে বা লিডার বলে। নেতার গুণাবলী বা যোগ্যতাকে বলা হয় নেতৃত্ব। একজন নেতা হতে হলে আপনার যে গুণাবলী বা কি থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে, সেগুলাকেই বলা হয় কি? নেতৃত্ব বা লিডারশিপ। তাহলে লিডারশিপ কি হলো? লিডার হলো যিনি সামনে থেকে নির্দেশ প্রদান করেন, তাকে বলি আমরা নেতা। এবং নেতার যেই কাজ করার সময় যেই গুণাবলী বা যোগ্যতা প্রয়োজন হয়, তাকে আমরা বলি, সেগুলোকে বলি কি? নেতৃত্ব। আচ্ছা, নেতৃত্বের প্রকারভেদ। নেতৃত্ব কয় প্রকার? 4 প্রকার। বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব, সম্মোহনী নেতৃত্ব, প্রশাসনিক নেতৃত্ব, ব্যবস্থাপকের নেতৃত্ব। আচ্ছা, এটা হচ্ছে প্রশাসনিক নেতৃত্ব বা ব্যবস্থাপকের নেতৃত্ব। আচ্ছা, নেতৃত্ব নিয়ে আমরা দেখি একজন H.O. ডানেল বলেছেন, সাধারণ লক্ষ্য অর্জনের জন্য জনগণকে সহযোগী হতে প্ররোচিত ও উদ্যোগী করার কাজকে নেতৃত্ব বলা হয়। নেতৃত্বের প্রকারভেদে কি ছিল আমাদের? বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব, বিশেষ কোনো জ্ঞান, শিক্ষা, দীক্ষা প্রভৃতির জন্য কোনো ব্যক্তি যে নেতৃত্ব লাভ করেন তাকে বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব বলে। বিশেষজ্ঞ সুলভ তার মানেই বিশেষ কোনো জ্ঞান তার থাকতে হবে। এই ওয়ার্ডটা দিয়েই আমরা বুঝতে পারি এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছে।
যেমন একজন চিকিৎসক বা একজন অধ্যাপক তার পেশায় সাফল্য দ্বারা মানুষকে প্রভাবিত করতে পারেন, ভালোবাসা অর্জন করতে পারেন। তার ব্যক্তিগত দক্ষতা, সততা ও সুনামই অপরকে তার প্রতি আকৃষ্ট করে তোলে। এরপর হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব। কোনো বিশেষ রাজনৈতিক আদর্শ ও কর্মসূচি প্রচার করতে গিয়ে বা বিশেষ কোনো রাজনৈতিক দলকে সংগঠিত করার কাজে সাফল্য লাভ করা কোনো ব্যক্তি রাজনৈতিক নেতৃত্ব নামে পরিচিত বা নেতৃত্ব ও মর্যাদায় অধিকারী হয়ে উঠতে পারেন। এরপর হচ্ছে সম্মোহনী নেতৃত্ব। সম্মোহনী নেতৃত্ব কি? কোনো বিশেষ নেতা যখন তার বক্তব্য বা কাজ দ্বারা জনগণকে ভীষণভাবে সম্মোহিত করতে পারে, আবেগিত করতে বা অনুপ্রাণিত করে যারা। নেতা যখন তার কথা কাজ দ্বারা মানুষকে বিশেষভাবে বা প্রবলভাবে আকৃষ্ট করতে পারে তাকে বলা হয় সম্মোহনী নেতৃত্ব। আরেকটা হচ্ছে কি প্রশাসনিক নেতৃত্ব বা ব্যবস্থাপকের নেতৃত্ব। অফিস, আদালত, কলকারখানা প্রভৃতি প্রশাসনিক কর্মকর্তা এবং ব্যবস্থাপকদের ঘিরে যে নেতৃত্ব গড়ে ওঠে তাকে প্রশাসনিক বা ব্যবস্থাপকের নেতৃত্ব বলে। অফিস, আদালত, কলকারখানা সব জায়গাতে শুধু যে রাজনৈতিক নেতা থাকে এরকম তো না, আপনার সব ক্ষেত্রেই একজন নেতার প্রয়োজন হয় বা একজন থাকে যে নেতৃত্ব দেয়। আচ্ছা, এরপর আবার আরও কি কি থাকতে পারে? এটা প্রধানত 4 প্রকার পড়েছি। এছাড়াও আছে তত্ত্বাবধানকারী নেতৃত্ব, একনায়কতান্ত্রিক নেতৃত্ব, গণতান্ত্রিক নেতৃত্ব, সর্বাত্মকবাদী নেতৃত্ব, সনাতন নেতৃত্ব। আচ্ছা, নেতৃত্ব দেওয়ার জন্য প্রয়োজনীয় গুণাবলী। এটা হচ্ছে ইন জেনারেল গুণাবলী। এগুলো থাকলেই আপনি নেতা হতে পারবেন এরকম না, কিন্তু নেতার মধ্যে এগুলো থাকতে হবে। কথাটা হচ্ছে এমন, আপনার মধ্যে এই সব গুণাবলী আছে কিন্তু আপনি একজন নেতা নন। কিন্তু আপনি যদি নেতা হন তাহলে আপনার অবশ্যই এই গুণাবলীগুলো থাকতে হয়। কি কি? ব্যক্তিত্ব, একটা ভালো একটা স্ট্রং ব্যক্তিত্ব আপনার থাকতে হবে। বুদ্ধিমত্তা তো মাস্ট। মানসিক ও দৈহিক সুস্থতা, এটা একজন মানসিক ও দৈহিক সুস্থতা এখন আপনি যদি এক চোখে একটু কম দেখেন, এটা আপনার নেতা হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে না, কিন্তু সাধারণত আমরা এক্সপেক্ট করি যে আমাদের নেতা কেমন হবে, মানসিক ও দৈহিক সুস্থতার অধিকারী হবে। অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা ছাড়া আপনি নেতা হয়ে পরিচালনা করতে তো হবে। আপনি যেই নেতাই হন, কোনো কলকারখানার নেতৃত্ব আপনার কাছে থাকুক, রাজনৈতিক নেতৃত্ব থাকুক, যাই থাকুক, সেইখানে আপনার অবশ্যই অভিজ্ঞতা লাগবে। আপনি নিজে না জানলে পরিচালনা করবেন কিভাবে? এরপর হচ্ছে শিক্ষা। শিক্ষা থাকতে হবে। দূরদৃষ্টি, আপনি আপনার নজর দেখার দৃষ্টি স্ট্রং হতে হবে, এটাকে বলা হয় দূরদৃষ্টি সম্পন্ন। চারিত্রিক কঠোরতা ও কোমলতা, যেখানে আপনার প্রয়োজন আপনি কঠোরতা দেখানো, সেখানে যে যদি আপনি কোমলতা দেখান তাহলে তো হবে না। আপনার মধ্যে বোধ থাকতে হবে, কঠোরতা ও কোমলতা দুইটাই থাকতে হবে। যেখানে যেটা প্রয়োজন আপনি সেখানে যেন সেটা প্রয়োগ করতে পারেন। যদি এই দূরদৃষ্টি সম্পন্ন হন তাহলে আপনি এই জিনিসটাও করতে পারবেন। বাগ্মিতা ও উত্তম শ্রোতা, একটা ভালো শ্রোতা হতে হবে এবং ভালো বক্তাও হতে হবে। আপনার যেমন নেতৃত্ব দেওয়ার সময় যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদের আপনার কথা শুনতে হবে মনোযোগ সহকারে, আবার তাদের পর্যন্ত আপনার কথা ক্লিয়ারলি পৌঁছাতেও হবে। তাই আপনার এই বাগ্মিতা ও উত্তম শ্রোতা দুইটাই হওয়া প্রয়োজন। এরপর হচ্ছে নিরপেক্ষতা। আপনি নেতা হিসেবে একজনকে বেশি প্রায়োরিটি দিলেন আরেকজনকে কম প্রায়োরিটি দিলেন, এটা আসলে হবে না। নিরপেক্ষতা থাকতে হবে। ন্যায়পরায়ণতা মাস্ট। উদারতা, দায়িত্ববোধ তো নেতার মেইন, আমার মনে হয় একজন নেতার মেইন গুণাবলী হতে হবে যে দায়িত্ববোধ থাকতে হবে। কথা ও কাজের মিল, এটা বাংলাদেশের কোনো নেতার মধ্যে আপনি পাবেন না। এটা বাংলাদেশের জন্য একটা বড় ক্রস। বাংলাদেশের নেতাদের মধ্যে আমার মনে হয় না ওই দায়িত্ববোধটা, কথা কাজ, দায়িত্ববোধ আছে কিনা আমি জানি না, বাট কথা কাজের মিল। আত্মসংযম, স্বার্থহীনতা, সত্য ও সুন্দরের পূজারী, এই স্বার্থহীনতাটাও বাংলাদেশের জন্য, বাংলাদেশের নেতাদের জন্য না। এরা সবাই স্বার্থপর, স্বার্থের উদ্দেশ্যেই কাজ করে। আচ্ছা, সুশাসন প্রতিষ্ঠায় নেতার ভূমিকা কি হতে পারে বলেন? আমরা এই অধ্যায়ের প্রায় শেষ মাথায় চলে আসছি। নেতৃত্ব হচ্ছে সামাজিক গুণ, সমাজ ও রাষ্ট্রকে অভীষ্ট লক্ষ্য অর্জনের পরিচালনা করাই নেতৃত্বের মূল লক্ষ্য। সুসংহত ও এটা আমি পুরো পড়ছি না, আপনারা পড়ে নেবেন। আমি আপনাদেরকে ইন জেনারেলি বলে দিই যে সুশাসন প্রতিষ্ঠায় নেতার ভূমিকা হচ্ছে, নেতাই তো আমাদেরকে পরিচালনা করে। এখন সেটা সামাজিক ক্ষেত্রে হোক, রাজনৈতিক ক্ষেত্রে হোক, বা ওই যে চাকরির ক্ষেত্রে হোক, সব জায়গায় একজন আমাদের লিডার থাকে যার লিডারশিপে আমরা চলি। তো এই লিডারশিপটা যদি আপনার সুষ্ঠু হয় বা একজন ভালো নেতৃত্ব আপনি পান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার সব ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা হবে।
কারণ একজন নেতার যেই গুণাবলী আমরা দেখতে পেলাম, এগুলো যদি উনি পালন করে চলেন, তাহলে সুশাসন প্রতিষ্ঠা হতে বাধ্য সমাজে। এটাই। আর হচ্ছে কি, সুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্বের ভূমিকা, একটু আগে তো আমি ওইটাই বললাম আপনাকে। স্থানীয় উন্নয়নের স্বেচ্ছাসেবক সংস্থা এনজিওর ভূমিকা। এনজিও কি? এনজিও আমার হ্যান্ডরাইটিং বাজে, তাই আমি লিখতে চাই না, যত কম লিখে পারি আর কি আমি। নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, এটা মনে রাখবেন, এটা কোথাও না কোথাও একটা আপনি পেয়ে যাবেন। নন গভর্নমেন্টাল ও দিয়ে কি হবে? অর্গানাইজেশন। এনজিও কথাটা মনে রাখবেন, নন গভর্নমেন্টাল। এনজিও মানে কি? নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। এনজিও হচ্ছে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। স্থানীয় উন্নয়নে এই এনজিওগুলো খুবই উপকারী একটা ভূমিকা পালন করে। যেমন এনজিওগুলোই হচ্ছে আমাদের শিশুদের যে টিকাদান প্রক্রিয়া ওরা করে থাকে। এরপর হচ্ছে বিভিন্ন নারী উদ্যোক্তা বা নতুন উদ্যোক্তা যারা নারী পুরুষ উভয়, তাদের উন্নয়নে তারা কাজ করে থাকে। তারপরে হচ্ছে যারা মানে একটু কি বলবো, দারিদ্র মানুষ, তাদের জন্য, তারা স্বাবলম্বী হওয়ার জন্য তাদেরকে অনেক ধরনের হেল্প করে থাকে, টাকা পয়সা দিয়ে, তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে। এনজিওর মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়। তাহলে তারা অবশ্যই স্থানীয় উন্নয়নে স্বেচ্ছাসেবী যে সংস্থাগুলো, এগুলোর ভূমিকা অনেক বেশি। মানে আমার মনে হয় যে সরকারি সংস্থাগুলো থেকেও বর্তমানে বিশেষ করে রুরাল পর্যায়ে এই এনজিওগুলো অনেক বড় ভূমিকা রাখে। আচ্ছা, এরপরে আমরা পড়বো হচ্ছে অষ্টম অধ্যায়, ষষ্ঠর পরে অষ্টমে কেন লাফ দিয়ে চলে গেলাম, আমি শুরুতেই বলে নিয়েছি যে আজকে আমরা সপ্তম অধ্যায় পড়বো না, কারণ এটা অনেক বড় একটা অধ্যায়। তো এটা আমরা আলাদা একদিন শুধু ওই চ্যাপ্টারটাই পড়বো, তাই ওটা রেখে দিয়েছি। তাহলে জনমত ও রাজনৈতিক সংস্কৃতি, আমরা অষ্টম অধ্যায়ে এখন চলে আসছি। এখানে একটু ভুল হয়ে গেছে, জনমত ও রাজনৈতিক সংস্কৃতি। জনমত, জনমতের ধারণা। জনমতের ধারণা ও সংজ্ঞা। সাধারণ অর্থে সংখ্যাগরিষ্ঠ জনগণের মতকে জনমত বলা হয়। সাধারণ অর্থে কি? সংখ্যাগরিষ্ঠ। সংখ্যাগরিষ্ঠ মানে কি? বেশিরভাগ জনগণের যেই মত, যেই মতে বেশিরভাগ জনগোষ্ঠী একমত হয়, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় জনমত। এ অর্থে যে কোনো বিষয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের সমষ্টিকে জনমত বলা যেতে পারে, কিন্তু এখানে একটা কিন্তু আছে, যেহেতু আমরা পরিণতি পড়ছি, সাধারণ সমাজের কথা পড়ছি না। পরিণতিতে সকল মতামতই জনমত নয়। আপনি জাস্ট একটা যে কোনো মতামতে একত্রিত হয়ে গেলেন কিছু সংখ্যক মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ, আর সেটাকে আমরা মতামত, পরিণতিতে মতামত ধরে নিবে, এরকমটা না। কেননা পরিণতিতে কেবল প্রভাবশালী, যুক্তিযুক্ত, স্পষ্ট, কল্যাণকামী মতামতকেই জনমত বলা হয়। কি কি পরিণতিতে জনমত কাদেরকে বলা হয়? প্রভাবশালী, কি? প্রভাবশালী, যুক্তিযুক্ত, স্পষ্ট, কল্যাণকামী। এই ওয়ার্ডগুলো মনে রাখবেন যে পরিণতিতে জনমত হতে হলে তাদের মতামতে কি থাকতে হবে?
প্রভাবশালী মতামত হতে হবে যেটা সমাজে, ব্যক্তি জীবনে বা রাষ্ট্রীয় জীবনে প্রভাব ফেলবে। প্রভাবশালী, যুক্তিযুক্ত, স্পষ্ট ও কল্যাণকামী মতামতকেই জনমত বলা হয়। তাহলে এই ব্যাপারে এল.ডব্লিউ. ডুব, সুন্দর নাম ডুব, এল.ডব্লিউ. ডুবের মতে একই সামাজিক সংগঠনের সভ্য হিসেবে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে জনগণের মতামতই জনমত। কোনো একটি নির্দিষ্ট বিষয়ে জনগণের মতামতই কি? জনমত। একই সামাজিক সংগঠনের সভ্য হিসেবে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে জনগণের মতামতই জনমত। এরপর হচ্ছে জনমতের বৈশিষ্ট্যসমূহ। জনস্বার্থ সংশ্লিষ্ট মতামত। জনমতের বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য হবে কি? জনগণের স্বার্থ সংশ্লিষ্ট মতামত হবে, জনকল্যাণকামী হবে। অবশ্যই যেই আমরা একটু আগেই তো পড়লাম যে পৌরনীতিতে সব মতামতই জনমত নয়, সেটাতে কি থাকতে হবে? জনকল্যাণ থাকতে হবে। জনগণের যেটাতে কল্যাণ ওইটা হইতে হবে জনমত হতে হলে। তারপর হচ্ছে যুক্তিভিত্তিক, এটার একটা লজিক থাকতে হবে। লজিকলেস কোনো মতামত দিয়ে আপনি 100 জন মানুষ একত্রিত করে একটা মতামত দিলেন যেটার কোনো ভিত্তি নাই, সেটা জনমত হবে না। ভিত্তি থাকতে হবে জনকল্যাণ থাকতে হবে, জাতীয় সমস্যা বা তার সমাধান। এই জনমত হতে হলে সেটা হতে হবে একটা হয় জাতীয় সমস্যা বা তার সমাধান সম্পর্কে। আপনার ব্যক্তিগত সম্পর্কে কোনো মতামত পরিণতিতে জনমত বলে গণ্য হবে না। এটা হবে হয় জাতীয় সমস্যা সম্পর্কে মতামত বা তার সমাধান সম্পর্কে মতামত। সুনির্দিষ্টতা, আপনার স্পষ্ট সুনির্দিষ্ট হতে হবে। তারপর হচ্ছে সুচিন্তিত, অবশ্যই সুচিন্তিত বলতে কিছু না, সুচিন্তিত মানে আপনার পরিকল্পনা ভিত্তিক। নিয়ন্ত্রণ ক্ষমতা, এই যে আপনি জনমতটা তৈরি করছেন সেটা নিয়ন্ত্রণ ক্ষমতাও আপনার থাকতে হবে। যদি আপনি এটা আপনার মতামতটাকে জনমত হিসেবে স্টাবলিশ করতে চান তাহলে সেটা নিয়ন্ত্রণেরও একটা ক্ষমতা আপনার থাকতে হবে। আচ্ছা, জনমত সংগঠনের মাধ্যম বা বাহন, কিসের মাধ্যমে আমরা জনমত স্টাবলিশ করব? কিসের মাধ্যমে? সংবাদপত্রে হচ্ছে আমরা আমাদের জনমত বা মতামতটাকে প্রকাশ করি লিখিতভাবে। সবাই ওটা পড়ে তারপর আমাদের জনমত সম্পর্কে জানে বা আমাদের সাথে একত্রিত হয় বা দ্বিমত হয়। এরপর হচ্ছে পত্রপত্রিকা, অন্যান্য প্রচার মাধ্যমে। এই সংবাদপত্র আর পত্রপত্রিকা সেম জায়গায় আসে। বিভিন্ন সভা সমিতি ইত্যাদি হয়। এরপর হচ্ছে চলচ্চিত্র, রেডিও, টেলিভিশন, রাজনৈতিক দল, এগুলো সবই হচ্ছে কি করে? আমাদের এই জনমত প্রচারে সাহায্য করে। প্রচার করলেই তখন একটা ব্যাপার সংগঠিত হতে থাকে। এখানে মানুষ হয় এটাকে সাপোর্ট করে, নয়তো এটার বিরোধিতা করে, এটার ব্যাপারে কিছু বলে। তখন এটার যুক্তিযুক্ততা বা নির্দিষ্টতা আরও বাড়তে থাকে। এরপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, আইনসভা, পরিবার, ধর্মীয় সংগঠন, পেশা বা ব্যবসা ভিত্তিক সংঘ বা সংগঠন, সব কিছুই কি করে? আমাদের এই জনমত সংগঠনের মাধ্যম বা বাহন হিসেবে কাজ করে। জনমত সংগঠনের মাধ্যম বা বাহন হিসেবে কাজ করে এই 10টা। এরাই হচ্ছে জনমতকে প্রচার করে, জনমতের বিরুদ্ধে বা জনমতের পক্ষে মতামত আনার কাজ করে। এগুলোর মাধ্যমে আমরা প্রচারণা চালাই আমাদের মতামতের। সেখান থেকে আমরা আবার এটার গ্রহণযোগ্য নাকি বর্জনীয় সেটাও জানতে পারি। আর এই পরিবার এগুলো কিভাবে করে সেটা তো আপনারা জানেনই। আধুনিক প্রতিনিধিত্বমূলক কি আমরা পড়বো এখন? গণতন্ত্র এবং জনমত। সব জায়গায় আমরা হচ্ছে গণতন্ত্রের সাথে বা সুশাসন, এই দুইটা ওয়ার্ড আমরা পরিণতিতে বারবার পাচ্ছি, আর প্রত্যেকটা টপিকের সাথে এটাকে রিলেট করে পড়ছি। আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জনমতের উপর নির্ভরশীল। জনগণের মতই হচ্ছে আধুনিক বা আপনি যেই গণতন্ত্রই বলেন গণতন্ত্রের মূল উপাদান। তাহলে এখানে জনমত গণতন্ত্র প্রতিষ্ঠায় অবশ্যই কাজ করে, আর এই কারণেই গণতন্ত্র ও জনমত প্রায় সমার্থক। জনমত যেখানে নেই সেখানে গণতন্ত্র নেই, আর যেখানে গণতন্ত্র আছে সেখানে জনমত থাকবেই। গণতন্ত্র হচ্ছে জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের শাসন। জনসম্মতির ভিত্তিতেই গণতান্ত্রিক সরকার, এই যে জনসম্মতির ভিত্তিতেই গণতান্ত্রিক সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়। ক্ষমতা হারানোর ভয়ে সরকারি দল জনমতের প্রতি শ্রদ্ধাশীল হয়।
তাই বলা হয়ে থাকে যে গণতন্ত্রের সদা জাগ্রত জনমত সরকারের স্বেচ্ছাচার বিরোধ করে গণতন্ত্রের স্বরূপ বজায় রাখে। সুশাসন প্রতিষ্ঠায় জনমত, সুশাসন, ওই যে বললাম গণতন্ত্র আর সুশাসন সব জায়গায় আসে। যুক্তিযুক্ত, প্রভাবশালী, স্পষ্ট, কল্যাণকামী মতামতকেই জনমত বলা হয়। গণতন্ত্রের বিকাশের সাথে সাথে জনমতের ধারণাও বিকশিত হতে থাকে। আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জনমতের উপর নির্ভরশীল। গণতন্ত্র ও জনমত প্রায় সমার্থক। তাহলে আপনার এই জনমত যেমন হবে, আপনার শাসন ব্যবস্থা ওই রকম হবে। যেহেতু এখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চলে আর গণতান্ত্রিক শাসন ব্যবস্থাটাকে চালাই হচ্ছে জনমত, তাহলে জনমত যেমন আপনার শাসন ব্যবস্থা এমন। সুশাসন হবে নাকি শাসন কুশাসন হবে সেটা ডিপেন্ড করবে জনমত কেমন বা জনগণের অ্যাক্টিভিটি কেমন। এই অধ্যায়টা একদমই ছোট একটা অধ্যায়। রাজনৈতিক সংস্কৃতির ধারণা ও সংজ্ঞা। অধ্যাপক জে এ অ্যালমন্ড অ্যালমন্ড কি জে এ, আরে আমি তো লেখার উপর দিয়ে দিলাম। অধ্যাপক জে এ অ্যালমন্ড বলেন, জি এ অ্যালমন্ড, আমি যে কেন বলছি, রাজনৈতিক সংস্কৃতি মূলত কোনো রাজনৈতিক ব্যবস্থা এবং এর বিভিন্ন অংশে ব্যক্তির নিজ ভূমিকা সম্পর্কে রাজনৈতিক মনোভাব ও দৃষ্টিভঙ্গির সুনির্দিষ্ট প্রকৃতি বা দিক নির্দেশনা। কি বলছে? মূলত কোনো রাজনৈতিক ব্যবস্থা এবং এর বিভিন্ন অংশে ব্যক্তির নিজ ভূমিকা সম্পর্কে রাজনৈতিক, এই যে কোনো ব্যক্তির ভূমিকা সম্পর্কে কি হবে, রাজনৈতিক মনোভাব বা দৃষ্টিভঙ্গি সুনির্দিষ্ট প্রকৃতি বা দিক নির্দেশনাই হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতি। এই ইয়াটাও আপনারা মুখস্থ করবেন, সংজ্ঞাটা। রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য কী কী? রাজনৈতিক মনোভাব ও দৃষ্টিভঙ্গি। রাজনৈতিক সংস্কৃতি যেহেতু মনোভাবটা রাজনৈতিক আর দৃষ্টিভঙ্গিও রাজনৈতিক হবে। রাজনৈতিক প্রতিচ্ছবি, অন্তর্নিহিত ও মনস্তাত্ত্বিক দিকের প্রকাশ। এরপর হচ্ছে রাজনৈতিক অনুভূতির সমষ্টি। রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে জ্ঞান সম্পর্কিত দৃষ্টিভঙ্গি। আচ্ছা, জনমত ও রাজনৈতিক সংস্কৃতি, তুলনা, সম্পর্ক ও পার্থক্য। জনমত আর রাজনৈতিক সংস্কৃতির মধ্যে তুলনা, সম্পর্ক ও পার্থক্য। জনমত হলো জনগণের যুক্তিভিত্তিক ও সচেতন মতের সমষ্টি। জনমত কি? যুক্তিভিত্তিক ও সচেতন মতের সমষ্টি। অপরদিকে রাজনৈতিক সংস্কৃতি হলো মনোভাব, বিশ্বাস, অনুভূতি ও মূল্যবোধের সমষ্টি। দুই রকম। কি? এটা হচ্ছে যুক্তিভিত্তিক ও সচেতন মতের সমষ্টি, আর এটা হচ্ছে মনোভাব, বিশ্বাস, অনুভূতি এবং মূল্যবোধের সমষ্টি। জনমত দ্রুত গড়ে উঠতে পারে কিংবা ধীরে ধীরেও গড়ে উঠতে পারে, কিন্তু রাজনৈতিক সংস্কৃতি সাধারণত ধীরে ধীরে গড়ে ওঠে। জনমত দ্রুত, মানে এটা অনেক দ্রুত বা হুট করে যে কোনো একটা প্রবলেমের জন্য প্রবলেম হলো, তখন আপনাদের একটা জনমত তৈরি হয়েছে। যেমন এই যে আমাদের যেই আন্দোলনটা হলো 5ই আগস্টের যে ডিসিশনটা, যে
এসে ওই প্রধানমন্ত্রীর বাড়িতে সবাই অ্যাটাক করবে, এটা কিন্তু হুট করে হয়েছে এই জনমতটা। এরকম হুট করেও হতে পারে, আবার ধীরে ধীরেও গড়ে উঠতে পারে, দুইভাবেই হতে পারে। কিন্তু রাজনৈতিক সংস্কৃতি সাধারণত ধীরে ধীরে গড়ে ওঠে, কারণ এটা এই মনোভাব, বিশ্বাস, অনুভূতি, মূল্যবোধ এগুলোর সমষ্টি ধীরে ধীরেই হয়ে থাকে। রাজনৈতিক সংস্কৃতি বিবর্তিত হয় একটি বিশেষ ঘটনা বা সংবাদ জনমতকে পাল্টে দিতে পারে। একটা বিশেষ ঘটনা জনমতকে বিপুলভাবে পাল্টে দিতে পারে, এটা আমরা 24-এর অভ্যুত্থানে দেখেছি, বা তার উপর প্রভাব ফেলতে পারে। এর ফলে জনমত পরিবর্তিত হতে পারে, কিন্তু বিশেষ কোনো সময় সংঘটিত কোনো ঘটনা বা সংবাদ রাজনৈতিক সংস্কৃতিকে পাল্টাতে বা পরিবর্তন করতে পারে না। এরপর হচ্ছে সম্পর্ক। এদের মধ্যে সম্পর্ক কি? জনমত ও রাজনৈতিক সংস্কৃতির সম্পর্ক খুবই ঘনিষ্ঠ, একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। জনমত বলতে জনকল্যাণকর ও সৎ উদ্দেশ্য প্রণোদিত প্রধান প্রধান জাতীয় সমস্যার উপর জনগণের প্রভাবশীল অংশের যে মত তাকে বোঝায়। জনমত যুক্তিভিত্তিক ও সচেতন মত। সুষ্ঠু ও সচেতন জনমত গণতন্ত্রের প্রাণ, কেননা গণতন্ত্র জনগণেরই শাসন। শিক্ষার বিস্তার না ঘটলে, জনগণের মধ্যে পারস্পরিক সহনশীলতা ও শ্রদ্ধাবোধ গড়ে না উঠলে সুষ্ঠু জনমত গড়ে ওঠে না। অর্থাৎ সুষ্ঠু জনমত গড়ে তুলতে হলে চাই সুস্থ উন্নত রাজনৈতিক সংস্কৃতি। দুইটা পরস্পরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবার কি? এবার হচ্ছে পার্থক্য। জনমত ও রাজনৈতিক সংস্কৃতির মধ্যে গভীর সম্পর্ককে স্বীকার করলেও একথা বলতে হয় যে উভয়ের মধ্যে পার্থক্য আছে। তাদের সম্পর্ক গভীর, কিন্তু তার মধ্যে যে পার্থক্য নেই এরকম না। জনমত দ্রুত পরিবর্তনশীল, আমরা এটা প্রথমেই পড়েছি যে রাজনৈতিক সংস্কৃতি দ্রুত পরিবর্তনশীল নয়, রাজনৈতিক সংস্কৃতি অনেকটা স্থায়ী, কিন্তু জনমত অনেকটা অস্থায়ী। রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠে নিজ দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থার ধর্মীয় বিশ্বাস অনুভূতিকে কেন্দ্র করে, কিন্তু জনমত গড়ে ওঠে পৃথিবীর অন্যান্য দেশের ঘটনাবলীর প্রভাব থাকতে পারে। অ্যাজ ইউজুয়াল এই যে প্রথমে যে এটা পড়েছি আমরা জনমত নিয়ে তুলনার মধ্যে আমরা পার্থক্য পেয়ে গেছি। এই অধ্যায়টাও শেষ। এই অধ্যায়টা খুবই ছোট, 10 মিনিটও লাগেনি। এবার হচ্ছে নবম অধ্যায়ে চলে এসেছি, জনসেবা ও আমলাতন্ত্র। জনসেবা ও আমলাতন্ত্র নবম অধ্যায়। দেখি সময় পেলে আজকে আমরা দশম অধ্যায়েও যাব। নবম অধ্যায় কি? শুরু করি নবম অধ্যায় দিয়ে। আমলাতন্ত্র, ধারণা ও সংজ্ঞা। আমলা আরবি শব্দ, এটা আমরা আগেও পড়েছি। এর অর্থ আদেশ পালন বা বাস্তবায়ন। শব্দগতভাবে তাই যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী সরকারের আদেশ পালন করে। কার আদেশ পালন করবে? সরকারের আদেশ পালন ও বাস্তবায়ন করে যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী কি করে? সরকারের আদেশ পালন ও বাস্তবায়ন করে, তাদেরকে আমলা বলে। আমলাদের সংগঠনকে বলা হয় আমলাতন্ত্র। আমলা কাদেরকে বলে? যারা সরকারি কর্মচারী, যারা সরকারের আদেশ পালন করে। আর আমলাতন্ত্র কাদেরকে বলা হয়? আমলাতন্ত্র কি? আমলাদের সংগঠনকে বলা হয় আমলাতন্ত্র। আমলাতন্ত্রের বৈশিষ্ট্য কি হবে? দক্ষতা, সুনির্দিষ্ট কর্মক্ষেত্র, পদ সোপান ভিত্তিক, পেশাদারি ও বেতনভুক্ত মানে পেশাদারি ও বেতনভুক্ত, নিরপেক্ষতা, নিয়োগ ও পদোন্নতি, এটা নিয়োগ হয় এবং পদোন্নতি হয়, মানে এমনিতেই আপনি আমলাতন্ত্রের অধিকারী হতে পারবেন না, আমলাতন্ত্রের সদস্য হতে পারবেন না। এটা নিয়োগ হয় এবং পদোন্নতিও আছে এখানে। আনুষ্ঠানিকতা, এটার আনুষ্ঠানিকতা আছে, সুনির্দিষ্ট নিয়ম, সুনির্দিষ্ট সিস্টেম সব কিছুই আছে। স্থায়িত্ব, এটার স্থায়িত্বকাল ধরাবাঁধা আছে, কোথাও 5 বছরের জন্য, কোথাও 10 বছরের জন্য, এরকম স্থায়িত্ব সময় আছে। আর নির্দিষ্ট দক্ষতার প্রয়োজন হয়, এক আমলাতন্ত্রের এক কাজ থাকে, তাদের দক্ষতারও প্রয়োজন হয়। সুনির্দিষ্ট কর্মক্ষেত্র, তাদের সুনির্দিষ্ট কর্মক্ষেত্র থাকে, নির্দিষ্ট তাদের কাজ করার ভাগ করে দেওয়া থাকে, ওইটাই বোঝাচ্ছে। পদ সোপান ভিত্তিক, মানে এটা হচ্ছে পদ ভিত্তিক। এই যে পদোন্নতি যে হয়, এটা তো পদ না থাকলে পদোন্নতিও হতে পারতো না। এটা পেশাদারি ও তারা হচ্ছে পেশাদারিত্বের দায়িত্ব পালন করে এবং তাদের বেতন রয়েছে, বেতনভুক্ত।
এরপর হচ্ছে আমলাদের নিয়োগ, প্রশিক্ষণ ও চাকরির শর্ত। আমলাদের নিয়োগ সাধারণত সংবিধানের বিধানাবলী সাপেক্ষে সংসদ আইন দ্বারা আমলাদের নিয়োগ বিধি নির্ধারণ করা হয়। আমলাদের নিয়োগ কিভাবে হয়? আমলাদের নিয়োগ হয় হচ্ছে সংবিধানের লিখিত যেই আইন থাকে তার দ্বারা। আমলাদের নিয়োগ পদ্ধতি নিরপেক্ষ হয়ে থাকে। এটা বাংলাদেশের মানুষ কতটুকু বিশ্বাস করে বা মানে আমি জানি না। আমলাদের নিয়োগ কি হয়? নিরপেক্ষ হয়ে থাকে। স্বজনপ্রীতি যেন না ঘটে সেজন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে আমলাদের নিয়োগ করা হয়ে থাকে। এজন্য এক বা একাধিক নিরপেক্ষ কর্ম কমিশন গঠন করা হয়। তাহলে নিয়োগ কিভাবে হয়? নির্দিষ্ট পরীক্ষা হয়, স্বজনপ্রীতি যেন না হয় এই কারণে পরীক্ষা হয়, পরীক্ষার ভিত্তিতে মেধার ভিত্তিতে তাদেরকে নিয়োগ করা হয়। আর তাদের পরিচালনা করা হয় কি দিয়ে? সংসদের আইন দিয়ে। এরপর হচ্ছে আমলাদের প্রশিক্ষণ, ট্রেনিং। কর্মে নিযুক্তি লাভের পর আমলাদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ করে তোলা হয়। প্রশিক্ষণকালীন সময়ে তাদেরকে দৈহিক ও মানসিকভাবে উপযুক্ত করে তোলা হয় এবং নিজ রাষ্ট্রের আর্থসামাজিক অবস্থা, সমস্যা এবং তার সমাধান সম্পর্কে অবহিত করা হয়। তাদেরকে আমলা ওই যে পরীক্ষা দেওয়ার পরে সিলেক্টেড হওয়ার পরে তাদের নির্দিষ্ট ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়, যেখানে তাদের মানে তারা যেন রাষ্ট্রীয় উদ্দেশ্যে বা জনগণের কল্যাণের জন্য কাজ করে সেইভাবে তাদেরকে ট্রেন্ড করা হয়। প্রশাসনিক বিধিবিধান সম্পর্কে জানানো হয়। তারপর হচ্ছে পুঁথিগত জ্ঞানও দেওয়া হয় এবং ব্যবহারিক জ্ঞানও দেওয়া হয়। এরপর কি আমলাদের চাকরির শর্তাবলী, তাদের চাকরির শর্ত কি কি থাকে? শর্ত কি? সংবিধানের বিধানাবলীর সাপেক্ষে সংসদ আইনের দ্বারা আমলাদের নিয়োগ ও চাকরির শর্তাবলী নিয়ন্ত্রিত হয়। তাদের সম্পূর্ণটাই লিখিত আইন থাকে, যেহেতু সংসদীয় আইন বা সংসদের আইন দ্বারা তারা পরিচালিত হয়। তবে এরূপ বিধান প্রণীত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপ্রধান তাদের কর্মের যতক্ষণ পর্যন্ত এই সংসদীয় বিধান প্রণীত না হয় ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রপ্রধান তাদের কর্মের শর্তাবলী নির্ধারণ করে থাকেন। মানে তারা স্বাধীনভাবে কাজ করে না, তারা হয় সংসদীয় সংবিধানের যে আইন সেটা দ্বারা নিয়ন্ত্রিত থাকে, আর নয়তো কিসের দ্বারা? রাষ্ট্রপ্রধান তাদেরকে নিয়ন্ত্রণে রাখে। এক্ষেত্রে আমলা বা প্রশাসন পদে নিয়োগ লাভের ইচ্ছুক ব্যক্তিকে নিজ রাষ্ট্রের নাগরিক হতে হয়। তাহলে আপনি যদি যেই আমলাতন্ত্রের অধিকারী বা আমলা হতে চাইলে আপনার কি হতে হবে? সেই দেশের নাগরিক হতে হবে। নির্দিষ্ট বয়স সীমা থাকে, শিক্ষাগত যোগ্যতার অধিকারী হতে হয় নির্দিষ্ট। সংবিধান নির্দিষ্ট বা কর্মকমিশন নির্দিষ্ট বয়স পর্যন্ত তারা চাকরিতে বহাল থাকেন। যেমন 70 বছর, 60 বছর এক এক পজিশনে এক এক বয়স থাকে। এরপরে তারা রিটায়ারমেন্টে চলে যায়। কোনো কর্মকর্তা কর্মচারীকে তার নিয়োগকারী কর্তৃপক্ষ অপেক্ষা অধস্তন কর্তৃপক্ষ দ্বারা বরখাস্ত, অপসারিত বা পদাবনত করা যাবে না। মানে আপনি যেই স্টেজে কাজ করেন তার নিচু লেভেলের কেউ আপনাকে বরখাস্ত করতে পারবে না। চুক্তির মাধ্যমে কোনো কর্মচারী নিযুক্ত হয়ে থাকলে চুক্তির অবসানের সাথে সাথে তার কর্মের অবসান ঘটবে। আমলাতন্ত্রের কার্যাবলী, আমলাদের কাজ কি কি? আইন কার্যকর করা। আমলাদের প্রধান কাজ হচ্ছে আইন কার্যকর করা। যে আইনগুলো প্রণীত বা লিখিত আছে সেগুলোকে কার্যকর করা। আইন প্রণয়নে সাহায্য করে, তারা বিভিন্ন মতামত, তারপর হচ্ছে কোথায় কোন আইন প্রণয়ন করতে হবে এটাতে সাহায্য করে থাকেন। সরকারি নীতি নির্ধারণে সাহায্য করে, সরকারের যে নীতি নির্ধারণ হয় বা সরকার এক একটা নীতি তারপর হচ্ছে আইন পেশ করে, এগুলো নির্ধারণে আমলারাই কাজ করে, আমলারাই তাদেরকে সাহায্য করে, সব কিছু রেডি করে দেয়। তারপর সরকারের পক্ষ থেকে কি যদি পারমিশন পায় তাহলে সেগুলো নীতিতে পরিণত হয়। বিচার সংক্রান্ত কাজ, বিচার সংক্রান্ত কাজেও আমলারা কাজ করে। দৈনিক কার্যাবলী সম্পাদন, তাদের দৈনন্দিনও কিছু কার্যাবলী থাকে, এগুলো তো হচ্ছে প্রত্যেক দিন হয় না। সরকার নীতি নির্ধারণ, আইন প্রণয়ন, এগুলো তো আর প্রত্যেক দিন হয় না। এছাড়াও তাদের দৈনন্দিন অনেক ধরনের কাজ থাকে। সরকারের নিকট জনগণের দাবি দেওয়া জ্ঞাপন, সরকারের নিকট জনগণের যেই দাবি থাকে এগুলো সরকারের কাছে তুলে ধরে এই আমলা। ধরেন আপনার রাজনৈতিক দল আমলাদের কাছে বলে, আমলারা যে সরকারের কাছে তুলে ধরে। তথ্য পরিবেশনা, বিভিন্ন ধরনের তথ্য, এই যে আমাদের জনগণের তথ্য সরকারের কাছে পরিবেশন করে, সরকারি বিভিন্ন নোটিশ, নীতি, দরখাস্ত সব কিছু আমাদের কাছে পেশ করে হচ্ছে এই আমলারাই। পেশাগত ও নৈতিক মূল্যবোধের মধ্যে ভারসাম্য রক্ষা করা। পেশাগত ও নৈতিক মূল্যবোধ, তাদের নৈতিক মূল্যবোধ ঠিক রাখতে হয়। এটা তাদের ক্ষেত্রে অনেক কঠোরভাবে মানতে বলা হয় নৈতিক মূল্যবোধ জিনিসটা। আমলাতন্ত্রের জনবিচ্ছিন্নতা ও লাল ফিতার দৌরাত্ম্য। লাল ফিতার দৌরাত্ম্য
আচ্ছা, জনবিচ্ছিন্নতা। আমলা বা বেসামরিক কর্মকর্তাগণ রাজনৈতিক প্রশাসকদের মতো জনপ্রতিনিধি নন। এরা হচ্ছে জনপ্রতিনিধি নয়, আমলারা জনপ্রতিনিধি নয়। জনগণের সাথে তাদের সম্পর্ক আনুষ্ঠানিক ও দাপ্তরিক, মানে লিখিত সম্পর্ক, আনুষ্ঠানিক সম্পর্ক। তারা জনগণের কোনো প্রতিনিধিত্ব করে না, সরাসরি জনগণের সাথে ওইভাবে আন্তরিকভাবে রিলেটেড না। আমলাগণ তাদের কাজের জন্য সরাসরি জনগণের নিকট জবাবদিহি করতে বাধ্য নন। সরাসরি জনগণের কাছে তারা কোনোভাবেই জবাবদিহি করে না, কিন্তু রাজনৈতিক দলের ব্যক্তিত্বদের জনগণের কাছে সরাসরি কী করতে হয়? কাজের জবাবদিহিতা করতে হয়। আমলাদের শিক্ষা দীক্ষা, জীবন ধারণ পদ্ধতি, গোষ্ঠীগত সংহতি, দৃষ্টিভঙ্গি সব কিছুই সাধারণ জনগণ থেকে অনেকটা ভিন্ন। অনুন্নত বিশ্বে আমলাগণ নিজেদেরকে জনগণের সেবক মনে করেন না। আমলারা মনে করেন তারা জনগণের প্রভু। বাংলাদেশে এটা একদম প্রবলভাবে সবাই বুঝতে পারে যে আমলারা নিজেদেরকে সাধারণ জনগণের প্রভু মনে করে। দীর্ঘদিনের ঔপনিবেশিক শাসন এর জন্য দায়ী। এর ফলে আমলারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েন। এর ফলে কি হয়? তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েন। এই যে জনবিচ্ছিন্নতা কিভাবে আসে, তাদের এই চিন্তা ভাবনা থেকে জনবিচ্ছিন্নতা তৈরি হয়। অনেক সময় তারা নিজেরাও জনবিচ্ছিন্ন থাকতে ভালোবাসেন, আর তারা এই জনবিচ্ছিন্নতাটাকে মানে গৌরবের মনে করেন, অনেক সময় মানে স্পেশাল মনে করেন নিজেদেরকে, যে আমি সাধারণ জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে বা আলাদা একটা ট্রিটমেন্ট পাচ্ছি আমি, এরকম মনে করে। লাল ফিতার দৌরাত্ম্য কি? লাল ফিতা বলতে পূর্ববর্তী নিয়মকে অন্ধভাবে অনুসরণ ও অনুকরণ করাকে বোঝায়। বা লাল ফিতা প্রত্যয়টি সপ্তদশ শতাব্দীর, কোন শতাব্দীর? সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডে প্রচলিত হয়। মানে আগের যেই নিয়ম অন্ধভাবে সেটাকেই কি করে ফলো করতে থাকে। নিজেদের জ্ঞান জ্ঞান সব কিছু থাকতেও যদি বুঝেও যে এটা ভুল বা এটা জনগণের জন্য কল্যাণকর নয়, এরপরেও তারা কি করবে? যে ওই জিনিসটাকেই পালন করতে থাকে বা ওইটাকেই ফলো করতে থাকে, অন্ধ হয়ে যায়। এটাকে বলা হয় লাল ফিতার দৌরাত্ম্য। সে সময় সরকারি ফাইলপত্র লাল রঙের ফিতায় বেঁধে রাখা হতো। এখান থেকেই আমলাতন্ত্রের আনুষ্ঠানিকতা দীর্ঘসূত্রিতা, নিয়মকানুনের কড়াকড়ি ও বাড়াবাড়ি বোঝাতে লাল ফিতার দৌরাত্ম্য কথাটির ব্যবহার শুরু হয়। আমলাতন্ত্রের লাল ফিতার দৌরাত্ম্য খুব বেশি। এই যে লাল ফিতার দৌরাত্ম্য বলতে কি বুঝো, বা লাল ফিতার দৌরাত্ম্যই কেন এটাকে বলা হয়, এটা পড়ে রাখবে। এটা দেখবে খ নাম্বারের জন্য চলে আসবে। লাল ফিতার দৌরাত্ম্য কেন বলা হয় এটাকে? কারণ এটা আসছে কবে? সপ্তদশ শতাব্দীর ইংল্যান্ডে প্রচলিত হয়। আর সে সময় সরকারি ফাইলপত্রগুলো লাল ফিতায় বাঁধা হতো, আর আমলারা সেই সরকারি ফাইল একদম কড়াকড়িভাবে ফলো করতো। নিজেদের কোনো ব্রেন বা নিজেরা ভালো মন্দ ওইগুলা কোনো বিচার করতো না। যেই রুলস লেখা আছে আগে থেকে ফলো হয়ে আসছে সেটাকেই অন্ধভাবে ফলো করে যেত। এই কারণে এটাকে লাল ফিতার দৌরাত্ম্য বলা হয়। আচ্ছা, জনসেবা। অন্যের কল্যাণে আত্মত্যাগের মহান ব্রতের নামই জনসেবা। এই মহান ব্রত এখন কয়জন পালন করে? আই ডোন্ট নো। অন্যের কল্যাণে আত্মত্যাগের যে মহান ব্রত, তাকেই বলা হয় কি? জনসেবা। জনসেবা মানুষের এক মহৎ গুণ, এক মহৎ হৃদয় বৃত্তি। মহৎ হৃদয় মানুষই কেবল জনসেবা করতে পারে। জনসেবা করতে চাইলে উদার মনের মানুষ হতে হয়, বড় হৃদয়বানের মানুষ হতে হয়। মানে নিজের স্বার্থকে বলি দিয়ে জনগণের বা অন্য কারোর স্বার্থের কথা চিন্তা করতে হয়। তাহলেই আপনি আরেকজনের স্বার্থের জন্য কাজ করলে জনসেবা করতে পারবেন। আচ্ছা, আমলাতন্ত্রের জবাবদিহিতা ও সুশাসন। আমলাতন্ত্র আধুনিক রাজনৈতিক ব্যবস্থার একটি অপরিহার্য অঙ্গ। আমলা বা জনকৃত সিভিল সার্ভেন্ট ছাড়া কোনো দেশের পক্ষেই সরকার পরিচালনা করা সম্ভব নয়। সাধারণ নীতি ও সিদ্ধান্ত গ্রহণ করেন মন্ত্রী বা রাজনৈতিক প্রশাসকগণ, আর এসব নীতি ও সিদ্ধান্তকে বাস্তবায়ন করেন আমলারা। আমলাদেরকে নিয়ে আপনারা যত কথাই বলেন, যত অভিযোগই দেন, তাদের ছাড়া সরকার অচল। সরকারকে মানে চালিত বা অ্যাক্টিভ রাখে এই আমলারা। এমনকি নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও আমলারা অনেক সময় রাজনৈতিক প্রশাসকদের উপর প্রভাব বিস্তার করে থাকে। রাজনৈতিক প্রশাসক বা মন্ত্রীদের সময়ের অভাব বা কর্মব্যস্ততা, তাদের টেকনিক্যাল ও বিশেষজ্ঞ জ্ঞানের অভাব ইত্যাদির কারণে নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে তারা আমলাদের উপর নির্ভরশীল হয়ে পড়েন। আচ্ছা, জনসেবায় আমলাতন্ত্রের ভূমিকা। জনসেবায় আমলা কিভাবে কাজ করে? যেহেতু জনগণের সাথে তারা সরাসরি রিলেটেড না। আমলাতন্ত্র আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এর বিরুদ্ধে সমালোচনার অন্ত নেই। আমি তো বললাম, আপনারা যতই সমালোচনা করেন, এই আমলা ছাড়া সরকার ব্যবস্থা অচল হয়ে যাবে। জনসেবা কিংবা নাগরিক সুবিধা অসুবিধার প্রতি আমলাদের
উদাসীনতাকে অনেকেই শুধু সমালোচনা করে ক্ষান্ত হননি, তারা বরং আমলাদের এরূপ আচরণকে অমানবিক বলেও অবহিত করেছেন। তারা এই যে জনগণের সুবিধা অসুবিধার কথা চিন্তা না করে সরকারকে খুশি করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত, বিভিন্ন কাজ করে থাকেন। এটার জন্য সাধারণ জনগণ অবশ্যই তাদের উপর একটু ক্ষেপে থাকেই। অধ্যাপক রবসন তার সিভিল সার্ভিস ইন দ্য ব্রিটেনিয়ান অ্যান্ড ফ্রান্স গ্রন্থে আমলাতন্ত্রের সমালোচনা করতে গিয়ে বলেছেন, আমলারা সর্বদাই নিজেদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন। বাংলাদেশের ক্ষেত্রে এটা 200% সত্য কথা বলে মনে করেন। নিজেদের পদ সম্পর্কেও তারা অতিরিক্ত উচ্চ ধারণা পোষণ করেন। নাগরিকদের সুবিধা অসুবিধা এবং ভাবানুভূতির প্রতি তারা উদাসীন। বিভাগীয় সিদ্ধান্তের অনমনীয় কর্তৃত্ব ও বাধ্যবাধকতা, পূর্ব নজির ব্যবস্থা এবং আঙ্গিকের অনমনীয় কর্তৃত্বে তারা আবদ্ধ। পৃথক পৃথক ক্ষেত্রে তারা কতটুকু নিকৃষ্টভাবে কাজ করে, তা কতটুকু অন্যায় করে সে ব্যাপারে তারা ভ্রুক্ষেপহীন। তারা বিধিবিধান ও আনুষ্ঠানিকতা কর্মপদ্ধতির ব্যাপারে ব্যাধিগ্রস্ত। মানে তারা যে কি করছে বা তাদের যেই আমরা সমালোচনা করছি বা আমাদের তাদের জন্য কতটুকু অসুবিধা হচ্ছে, এগুলোর জন্য তাদের কোনো চিন্তা নেই। তারা সরকারকে খুশি করতে পারলেই তাদের কাজ শেষ। এই গেল আমাদের কত অধ্যায়? নবম অধ্যায়। এখন দশম অধ্যায়, এটাই মনে হয় শেষ অধ্যায়। আচ্ছা, এখন হচ্ছে দশম অধ্যায়, দেশপ্রেম ও জাতীয়তা। দেশপ্রেম। নবম অধ্যায় তো শেষ হলো, এবার এসে পড়ি প্যাট্রিয়টিজম ও ন্যাশনালিটিতে। জাতি, জাতীয়তা। জাতীয়তা বুঝতে হলে আমাদের আগে বুঝতে হবে জাতি কি, জাতি ব্যাপারটা কি। জাতি ও জাতীয়তার ইংরেজি প্রতিশব্দ হলো ন্যাশন ও ন্যাশনালিটি, তাই না? ন্যাশন ও ন্যাশনালিটি। ইংরেজি নেশন এবং ন্যাশনালিটি, এই যে ন্যাশনালিটি শব্দ দুটি উদ্ভূত হয়েছে ল্যাটিন শব্দ। কোন শব্দ থেকে? ল্যাটিন শব্দ। আপনারা খেয়াল করবেন যে এই বই বেশিরভাগ ইংরেজি শব্দই ল্যাটিন শব্দ থেকে আসছে। ল্যাটিন শব্দ নেশিও বা নেটাস থেকে, যার অর্থ হলো বর্ন, অর্থাৎ জন্ম। তাহলে ন্যাশন বা ন্যাশনালিটি শব্দ দুটির উৎপত্তি হয়েছে কি থেকে? নেশিও বা নেটাস থেকে, যার অর্থ কি? বর্ন অথবা জন্ম। সুতরাং উৎপত্তিগত বা শাব্দিক দিক থেকে জাতি ও জাতীয়তা বলতে বোঝায় একই বংশোদ্ভূত জনসমষ্টি। কি বোঝায়? উৎপত্তিগত অর্থে জাতি বা জাতীয়তা বলতে বোঝায় একই বংশোদ্ভূত জনসমষ্টি, যারা একই বংশের, তাদেরকে একটা জাতি বলা হবে, এরকম বোঝায় উৎপত্তিগত অর্থে। জাতির ধারণা, কনসেপশন অ্যান্ড ডেফিনেশন অফ নেশন। জাতি রাজনৈতিকভাবে সংগঠিত সমাজকেই জাতি বা নেশন বলে। কি? রাজনৈতিকভাবে সংগঠিত সমাজকেই জাতি বা নেশন বলে। জাতি হলো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন এক জনসমষ্টি যারা ধর্ম, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ এবং যাদের মধ্যে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে ঐক্য বিদ্যমান। কি বললাম? যারা ধর্ম, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি এবং ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ এবং যাদের মধ্যে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে ঐক্য বিদ্যমান, এদেরকে বলা হয় কি? একই জাতি। বা আবার বলি আমি, জাতি হলো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী, একই ভূখণ্ডেও বসবাস করতে হবে, নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন এক জনসমষ্টি যারা ধর্ম, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি এবং ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ এবং যাদের মধ্যে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে ঐক্য বিদ্যমান। এরপর হচ্ছে লর্ড ব্রাইস কি বলেছেন সেটা দেখি।
জাতি হলো রাজনৈতিকভাবে সংগঠিত এমন এক জাতীয়তা বা স্বাধীন কিংবা জাতি হলো রাজনৈতিকভাবে সংগঠিত থাকবে। জাতি ওয়ার্ডের সাথে রাজনীতি ওয়ার্ডটা রিলেটেড। জাতি হলো রাজনৈতিকভাবে সংগঠিত এমন এক জাতীয়তা যা স্বাধীন কিংবা স্বাধীনতাকামী। এই জাতি হতে পারে স্বাধীন অথবা স্বাধীনতাকামী। আমরা তো স্বাধীন হওয়ার আগে 1971-এর আগে স্বাধীনতাকামী ছিলাম, ওই রকম। জাতীয়তার ধারণা ও সংজ্ঞা। এতক্ষণ পড়েছি আমরা কি জাতির ধারণা ও সংজ্ঞা। কনসেপশন অফ অ্যান্ড ডেফিনেশন অফ ন্যাশনালিটি। কোনো জনসমাজের মধ্যে যখন রাজনৈতিক চেতনার সঞ্চার হয় তখন তাকে জাতীয়তা বলে। রাজনৈতিক চেতনার সঞ্চার হলে কোনো জনসমাজে রাজনৈতিক চেতনার সঞ্চার হলে তাকে বলা হয় জাতীয়তা। এজন্য জাতীয়তাকে বলা হয় রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজ। যেই জনসমাজের রাজনৈতিক চেতনা আছে, যেই জনসমাজ রাজনৈতিক চেতনা সম্পন্ন, তাদেরকে বলা হয় কি যে জাতীয়তা। তাহলে এ পলিটিক্যালি কনসিয়াস পিপল হচ্ছে কি ন্যাশনালিটি বলতে বোঝায় এ পলিটিক্যালি কনসিয়াস পিপল। ফরাসি লেখক রেনান বলেন জাতীয়তা একটি মানসিক সত্তা এবং এক প্রকার সজীব মানসিকতা। জাতি ও জাতীয়তার সম্পর্ক, তাদের জাতি এবং জাতীয়তার মধ্যে কি সম্পর্ক আছে? উৎপত্তিগত সাদৃশ্য। উৎপত্তিগত দিক থেকে জাতি এবং জাতীয়তা মূলত এক ও অভিন্ন, কেননা জাতি ও জাতীয়তা শব্দ দুটি এসেছে ল্যাটিন শব্দ নেশিও এবং নেটাস থেকে, যার অর্থ হচ্ছে জন্ম। উৎপত্তিগত দিক থেকে এই দুইটা সেম, আমরা প্রথমেই পড়েছি যে দুইটা ওয়ার্ডই এসেছে কি থেকে, নেশিও বা নেটাস থেকে, যার অর্থ হচ্ছে জন্ম। সুতরাং উৎপত্তিগত বা শাব্দিক অর্থে জাতি এবং জাতীয়তা দুইটা বলতেই বোঝায় কি একই বংশোদ্ভূত জনসমষ্টি। একই বংশের জনসমষ্টিকে জাতি এবং জাতীয়তা দ্বারা ডিফাইন করা যায় যদি তুমি উৎপত্তিগত বা শাব্দিক অর্থের কথা চিন্তা করো। কিন্তু বর্তমানে সময়ে লেখকগণ জাতি এবং জাতীয়তার মধ্যে পার্থক্য নির্দেশ করেছেন। এটা উৎপত্তিগত সেম হলেও বর্তমানে লেখকরা এটার মধ্যে কিছু পার্থক্য উল্লেখ করেছেন। তাদের মধ্যে জনসমাজের মধ্যে রাজনৈতিক চেতনার উদ্ভব ঘটলে তা জাতীয়তা। তাহলে কি জনসমাজের মধ্যে রাজনৈতিক চেতনার উদ্ভব ঘটলে তা হচ্ছে জাতীয়তা। জাতীয়তায় পরিণত হয়। জাতীয়তার এই চেতনা দ্বারা উদ্বুদ্ধ জনসমাজ স্বাধীন হলে বা স্বাধীন হতে চাইলে তাকে জাতি বলে। তাহলে কি ডিফারেন্স পেল, যে জনসমাজের মধ্যে রাজনৈতিক চেতনার উদ্ভব ঘটে তাকে জাতীয়তা বলে, আর জাতীয়তার এই চেতনা দ্বারা উদ্বুদ্ধ সমাজ যখন স্বাধীন বা স্বাধীন হতে চায় তখন তাকে বলা হয় জাতি। জাতীয়তা ও জাতির মধ্যে পার্থক্য এভাবে নির্ণয় করা চলে, যেমন মানে জাতীয়তা ও জাতির মধ্যে যে পার্থক্য এটা এভাবে নির্ণয় করতে পারেন। জাতীয়তা জনসমাজ প্লাস রাজনৈতিক চেতনা, আর জাতি হচ্ছে জাতীয়তা বোধে উদ্বুদ্ধ জনসমাজ যা রাজনৈতিক সংগঠন ও স্বাধীন বা স্বাধীনতাকামী। এখানে আরেকটা ওয়ার্ড অ্যাড করতে পারেন যে স্বাধীন বা স্বাধীনতাকামী। এরপর হচ্ছে কি জাতীয়তা ও জাতির মধ্যে পার্থক্য। আপনারা এটা একটু কিছুক্ষণ পড়তে থাকেন। আচ্ছা, এই দুটার মধ্যে পার্থক্য কি? এক ধরনের মানসিক ধারণা, এক নম্বরেই হচ্ছে এটা এক ধরনের মানসিক ধারণা। আর আমাদের জাতি হচ্ছে কি সক্রিয় এবং বাস্তব রাজনৈতিক চেতনা।
রাজনৈতিক সংগঠন অনুপস্থিত এবং জরুরি নয়, এই ক্ষেত্রে রাজনৈতিক সংগঠন অনুপস্থিত আর এটা জরুরিও নয় যে রাজনৈতিক সংগঠন থাকবে। রাজনৈতিক সংগঠন বর্তমান, মানে এখানে রাজনৈতিক সংগঠন আছে এবং অত্যাবশ্যক, এখানে থাকতেই হবে রাজনৈতিক সংগঠন। খুব বেশি সুসংহত ও স্বাধীন নাও হতে পারে, কিন্তু জাতি হবে কেমন? স্বাধীন কিংবা স্বাধীনতা সংগ্রামে লিপ্ত, সুসংহত, স্বাধীন কিংবা স্বাধীনতা সংগ্রামে লিপ্ত। অভিন্ন ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং মানসিক ঐক্যানুভূতি। জাতি গঠনের পূর্বশর্ত জাতীয়তাবোধ ও স্বাধীনতা। অনেকগুলো চেতনার প্রাথমিক অবস্থা হচ্ছে জাতীয়তা, আর এসব চেতনার সম্মিলিত রূপের ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে, প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে এই জাতি। জাতীয়তাবাদের বিকাশ, এটা হচ্ছে একটা পুরা হিস্ট্রি, ছোট একটা হিস্ট্রি আছে, আপনাদের বইতে উল্লেখ আছে। বিকাশটা আমি একবার পড়ে শোনাই আপনাদের অল্প করে। পঞ্চদশ ও ষোড়শ শতকে ইউরোপে জাতীয়তাবাদের ভাবধারার উন্মেষ ঘটে। কত? পঞ্চদশ ও ষোড়শ। পঞ্চদশ ও ষোড়শ শতকের ইউরোপে। কোথায়? ইউরোপে। আরে ষোড়শ শতকে ইউরোপে এই জাতীয়তাবাদী ধারার বা ভাবধারার উন্মেষ ঘটে। ইতালির রাষ্ট্র দার্শনিক ম্যাকিয়াভেলি তার দূরদৃষ্টিকোণ থেকে উপলব্ধি করেন যে আগামী দিনের রাষ্ট্র হবে জাতিরাষ্ট্র, মানে তখন তো জাতিরাষ্ট্র ছিল না, কিন্তু সে দূরদৃষ্টির মাধ্যমে বুঝতে পারে যে আগামী দিনের রাষ্ট্র হবে জাতিরাষ্ট্র এবং তার ভিত্তি হবে জাতীয়তাবাদ। মূলত তিনি জাতীয় রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা। তাহলে জাতীয় রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে? ম্যাকিয়াভেলি। আমার হ্যান্ডরাইটিং দিন দিন খালি বাজেই হচ্ছে। কি বানান ভুল করছি? না, ঠিকই আছে। ম্যাকিয়াভেলি। তাহলে এর স্বপ্নদ্রষ্টা, জাতীয়তাবাদের স্বপ্নদ্রষ্টা কে? ম্যাকিয়াভেলি, তাই না? জাতীয় বোধের উন্মেষে রেনেসা বা নবজাগরণের ভূমিকাও ছিল অনন্য। এই যে নবজাগরণ যেটা হয়েছিল সেটার ভূমিকা অনন্য ছিল। মধ্যযুগীয় সমাজতান্ত্রিক রাজতান্ত্রিক রাষ্ট্রের পরিবর্তে জাতীয়তাবাদী চেতনার আলোকে জাতিরাষ্ট্র গড়ে ওঠার পেছনে ষোড়শ শতকের একচ্ছত্র রাজতন্ত্র বিরোধী আন্দোলনের ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ। মানে যে আন্দোলনগুলো হয়েছে রাজতন্ত্র থেকে সমাজকে রক্ষা করার জন্য, ওইগুলোও জাতীয়তাবাদ প্রতিষ্ঠার একটি হিসেবে কাজ করছে। 1772 সালে পোল্যান্ডের ভাগাভাগি জাতীয়তাবাদী চেতনাকে জনগণের মধ্যে ছড়িয়ে দেয়। 1789 সালে ফরাসি বিপ্লব জাতীয়তাবাদী চেতনার বিশ্ববাসীকে আরও উজ্জীবিত করে তোলে। 19 শতকের শেষাংশ এবং 20 শতক হলো জাতীয়তাবাদের স্বর্ণযুগ। জাতীয়তাবাদের চেতনার ফসল হলো 1919 সালের ভার্সাই চুক্তি। জাতীয়তাবাদের হচ্ছে কি? ভার্সাই চুক্তি। এবার হচ্ছে আমরা ন্যাশন রাষ্ট্র বা জাতিরাষ্ট্র। জাতীয়তার ভিত্তিতে সৃষ্ট রাষ্ট্রই জাতিরাষ্ট্র। সুনির্দিষ্ট ভূখণ্ডে স্বশাসনের লক্ষ্যে জাতিরাষ্ট্র উদ্ভব ঘটে। এটা কিন্তু সুশাসন না, এটা স্বশাসনী। আপনারা মনে করবেন না যে এটা ভুল আছে এখানে, এটা স্বশাসনী হবে। কি বলেছি? জাতীয়তার ভিত্তিতে সৃষ্ট রাষ্ট্রই জাতিরাষ্ট্র। সুনির্দিষ্ট ভূখণ্ডের স্বশাসনের লক্ষ্যে রাষ্ট্রের উদ্ভব ঘটে। জাতিরাষ্ট্র একদিকে যেমন জাতীয়তার ভিত্তিতে গঠিত, তেমনি তা স্বাধীন ও সার্বভৌম। এই জাতিরাষ্ট্র কী হয়? স্বাধীন ও সার্বভৌম। অতীতে প্রাচীন গ্রিসে যে রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব ঘটেছিল তা ছিল নগর রাষ্ট্র। আগে যেটা প্রথম শুরুতে ছিল নগর রাষ্ট্র, আর এখন আমরা কি দেখি? জাতিরাষ্ট্র। জাতীয়তার উপাদানসমূহ কি? বংশগত ঐতিহ্য, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ঐক্য, আচরণ, রীতিনীতিগত ঐক্য, ধর্মগত ঐক্য, ভৌগোলিক ঐক্য। আচ্ছা,
তাহলে বংশগত ঐক্যর মধ্যে কি আসে? যখন কোনো জনসমাজের অন্তর্গত প্রায় সকল লোকই নিজেদের এক বংশোদ্ভূত বলে মনে করেন, তখন তাদের মধ্যে জাতীয় ঐক্যবোধের সৃষ্টি হয়। তাহলে এই বংশগত ঐক্য এইভাবেই আমাদের জাতীয়তার একটি উপাদান। তারপর হচ্ছে ভাষা, সাহিত্য ও সংস্কৃতি। মানুষের ভাব প্রকাশের প্রধান বাহন কি? ভাষা। যখন কোনো জনসমাজের অন্তর্গত প্রায় সকল লোক একই ভাষায় কথা বলে এবং একই সাহিত্য তাদেরকে সমভাবে আকৃষ্ট অনুপ্রাণিত করে, তখন তাদের মধ্যে জাতীয় বোধের উন্মেষ হয়। আর এভাবেই এটাও আমাদের জাতীয়তাবোধের উপাদান বা জাতীয়তার উপাদান। আচরণ ও রীতিনীতি, আমরা একই আচরণে বিশ্বাসী হই বা একই আচরণ করে থাকি। তারপর হচ্ছে রীতিনীতিও আমাদের এক থাকে যখন, তখন আমরা একই ঐক্যতে বিশ্বাসী হই এবং একটা জাতীয়তায় চলে আসি। এরপর হচ্ছে ধর্মগত ঐক্য। ধর্মগত ঐক্যতে কি আছে? প্রাচীন ও মধ্যযুগে ধর্মের ঐক্য জাতি গঠনের অন্যতম প্রধান উপাদান বলে বিবেচিত হতো। গিলক্রিস্টের মতে ধর্মবিশ্বাসের পার্থক্য যেখানে প্রবল, সেখানে জাতিগত ঐক্য স্বল্পস্থায়ী হতে বাধ্য। ধর্মের পার্থক্যের কারণে 1947 সালে ভারতবর্ষ বিভক্ত হয়ে পাকিস্তান ও ভারত নামে দুটি রাষ্ট্র হয়। তবে বর্তমানে জাতি গঠনের উপাদান হিসেবে ধর্মের গুরুত্ব ক্রমশ হ্রাস পাচ্ছে। মানে জাতিরাষ্ট্র বা জাতি হিসেবে গঠনের জন্য যে আগে ধর্মটাকে প্রবল মনে করা হতো বা ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়ে গেছে, এখন আর সেটা অত প্রবল দেখা যাচ্ছে না। তবে বর্তমানে জাতি গঠনের উপাদান হিসেবে ধর্মের গুরুত্ব হ্রাস পেয়েছে। চীন, ভারত প্রভৃতি রাষ্ট্রের জনগণ বহু ধর্মে বিশ্বাসী হলেও তারা এক জাতি। একটা জাতি হতে হলে তাদের একই ধর্মের অনুসারী হতে হবে, এই ব্যাপারটা এখন আর নেই। বাংলাদেশ, ভারত, চীন, এখানেই তো বিভিন্ন ধর্মের মানুষ আছে। তাহলে তো যদি তারা এই বিশ্বাস রাখতো যে একই জাতি হতে হলে একই ধর্মের হতে হবে, তাহলে এটা আমরা যেমন বাঙালি বলি, বাঙালিদের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের আছে, তাহলে আমরা তো নিজেদেরকে বাঙালি বলতে পারতাম না, ধর্মীয় মত অনুযায়ী যদি জাতীয়তা ব্যাপারটা আসতো। ইহুদিরা দীর্ঘদিন ধরে পৃথিবীর প্রায় আরেকটা কি হচ্ছে? ভৌগোলিক ঐক্য। ভৌগোলিক ঐক্যটা আছে এখানে। ভৌগোলিক ঐক্য কি? জাতীয়তাবাদের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো ভৌগোলিক ঐক্য। জাতীয়তাবোধের উদ্বুদ্ধ হতে হলে, জাতি গঠন করতে হলে একটি জনসমষ্টিকে কোনো একটি নির্দিষ্ট সংলগ্ন ভূখণ্ডে বসবাস করতে হয়। ভবঘুরে কখনোই জাতি হিসেবে পরিগণিত হয় না। যারা ভবঘুরে তারা কোনো জাতি হিসেবে পরিগণিত হয় না। জাতি হিসেবে পরিগণিত হলে নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী হতে হয়। ইতিহাস ও ঐতিহ্যের ঐক্য। একই জনসমাজে বসবাসকারী মানুষ যখন সুখ দুঃখ, মান অপমান, লাভ লোকসান প্রভৃতি ক্ষেত্রে নিজেদের সম অংশীদারি বলে মনে করেন, তখনই তারা একই জাতির বা একই জাতীয়তাবাদের হয়ে থাকে। রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষার ঐক্য। যখন কোনো জনগোষ্ঠী একই ধরনের অর্থনৈতিক ও রাজনৈতিক আশা আকাঙ্ক্ষার প্রতিষ্ঠা বিশ্বাস স্থাপন করে এবং তা প্রতিষ্ঠার জন্য সচেষ্ট হয়, তখন তাদের মধ্যে জাতীয়তার ভাব সৃষ্টি হয়। এরপর আছে মানসিক ও ভাবগত ঐক্য। মানসিকভাবে ঐক্য মানে আপনার চিন্তা চেতনা, আপনার নীতি নৈতিকতা এক যখন হবে, তখনও আপনারা একই জাতিগত মানে একই জাতীয়তার হতে পারবেন। দেশপ্রেম ও জাতীয়তা। ও আচ্ছা, আমরা এতক্ষণ ধরে কি নবম অধ্যায়ে ছিলাম? সরি, আমি তো মাঝখানে বলে ফেলছি যে দশম অধ্যায়। আমরা এখন যাব ওয়েট আ মিনিট। ও আচ্ছা, আমরা তো দশম অধ্যায় পড়ছিলাম। এই বইতে হচ্ছে আপনার এই দশম অধ্যায়টা দুইবার চলে আসছে মনে হয় ভুলে। আচ্ছা, এরপর আসবে কি আমাদের দেশপ্রেম ধারণা। দেশ ঠিক মায়ের মতোই, এজন্যই বলা হয় জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী। জন্মভূমি থেকে বড় কিছু নেই। নিজের দেশের জন্য একজন নাগরিক তাই প্রাণ দিতেও কুণ্ঠাবোধ করে না। কিছুদিন আগেই আমরা আমাদের দেশপ্রেম যে আছে সেটার প্রমাণ পেয়েছি 24-এর গণ অভ্যুত্থানে। নিজের দেশের জন্য, নিজের জনগণের জন্য কত স্টুডেন্ট, সাধারণ জনগণ, শ্রমজীবী, রিক্সা চালক, তারপর আছে সব ধরনের সব লেভেলের মানুষ প্রাণ দিয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে।
তাহলে ওইখানেও আমরা দেশপ্রেম দেখতে পেয়েছি। এরপর হচ্ছে আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধ, দেশপ্রেমের যে উদাহরণ হিসেবে 71-এর মুক্তিযুদ্ধ আর 24-এর গণ অভ্যুত্থান, এই দুইটা আমরা লিখে দিলেই আমাদের দেশপ্রেমের একদম একটা সলিড উদাহরণ হয়ে যাবে। নিজের দেশের প্রতি ভালোবাসার এই আবেগ ও অনুভূতিকেই বলা হয় দেশাত্মবোধ, স্বদেশপ্রেম বা দেশপ্রেম। দেশের মাটি ও মানুষকে একাত্ম করে ভাবার অনুভূতি হলো দেশপ্রেম। মা, মাতৃভাষা এবং মাতৃভূমি। মা, মাতৃভাষা, মাতৃভূমি। এই যে মা, মায়ের সাথে তুলনা করা হয় মাতৃভূমিকে। প্রতি গভীর ভালোবাসার আবেগময় প্রকাশ ঘটে দেশপ্রেমের মধ্য দিয়ে। এজন্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার স্বদেশ বন্দনায় বলেছেন, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। অথবা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা। বিশ্বময়ের আঁচল পাতা। কত সুন্দর লাইন লিখেছে দেশ নিয়ে। দেশপ্রেম থেকে এসব লাইন আসে। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। যারা দেশকে ভালোবাসে না তারা এটার গভীরতা বুঝতে পারবে না। আচ্ছা, দেশপ্রেম ও জাতীয়তার সম্পর্ক। দেশপ্রেম ও জাতীয়তার সম্পর্ক কি? দেশপ্রেমের সাথে জাতীয়তার সম্পর্ক গভীর। সবসময় সম্পর্ক ওয়ার্ড আসলে সম্পর্ক গভীরই হয়। জন্মভূমির মাটি, আলো, বাতাস, অন্ন, জলের প্রতি মানুষের মমত্ব অপরিসীম। দেশপ্রেমের এই ধারণা বা অনুভূতি থেকেই জন্ম নেয় জাতীয়তাবোধ। এই যে মানবিক দিক থেকেও বা চিন্তা চেতনার দিক থেকেও আমরা একই জাতীয়তাবোধের হই। এগুলাই যে আপনিও বাংলাদেশের জন্য যেটা ফিল করেন, বাংলাদেশের জন্য আপনার যে আবেগ অনুভূতি, আমারও সেই আবেগ অনুভূতি আছে। তো এই থেকেই তোমরা বুঝতে পারবে যে জাতীয়তাবোধ, যে দেশপ্রেম ও জাতীয়তাবোধ কীভাবে রিলেটেড, এই মানসিক দিক থেকেও ভাবতে পারো। জাতীয়তার ধারণাকে এজন্যই এক প্রকার মানসিক ধারণা বলা হয়। একই ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, বংশ, ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগোলিক সান্নিধ্যের সূত্রে আবদ্ধ জনসমষ্টি যখন নিজেদেরকে অন্য জনসমষ্টি হতে আলাদা মনে করে, তখন সেই চেতনাই জাতীয়তা। আমরা বাঙালি, আমাদের নির্দিষ্ট ভাষা আছে, আমাদের নির্দিষ্ট ইতিহাস, ঐতিহ্য আছে। আমরা এই কারণে অন্য জাতির থেকে নিজেদেরকে আলাদা মনে করেছি, পাকিস্তানিদের থেকে নিজেদেরকে আলাদা মনে করেছি, নিজেদের আলাদা বৈশিষ্ট্য আছে বলে মনে করেছি। এই কারণে আমরা স্বাধীনতার জন্য লড়াই করেছি এবং স্বাধীন জাতি হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করেছি। জাতীয়তার ভিত্তিতেই জাতি রাষ্ট্র উদ্ভব ঘটে। সাধারণত একটি জাতির রাষ্ট্রের নিজস্ব পতাকা, জাতীয় সঙ্গীত এবং অভিন্ন জাতীয় লক্ষ্য থাকে। আমাদের জাতীয় পতাকা আছে, নির্দিষ্ট জাতীয় সঙ্গীত আছে এবং অভিন্ন জাতীয় লক্ষ্যও আছে। আমরা যতই একজন আরেকজনের থেকে ডিফারেন্ট হই না কেন, নিজের দেশকে ভালোবাসার ক্ষেত্রে, নিজের দেশের জন্য লড়ার ক্ষেত্রে যখন প্রশ্ন আসে, নিজের জাতীয়তার উপর যখন প্রশ্ন আসে, তখন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই। আর আমাদের এই ঐক্যবদ্ধ মনোভাবের কারণে আমাদের 1971 সালে মুক্তিযুদ্ধে আমরা জয়লাভ করতে পেরেছি। 24-এর গণ অভ্যুত্থানেও আমরা আমাদের লক্ষ্য অর্জন করে দেখিয়েছি। তো এইগুলা হচ্ছে আমাদের দেশপ্রেমের জন্য। আজকে পুরো একটা মানে কি বলবো, র্যাপিড ফায়ারের মতো ব্যাক টু ব্যাক 4টা অধ্যায় শেষ করে ফেললাম। কারণ এই অধ্যায়গুলো খুবই ছোট ছোট। এগুলা আপনারা একটু, যদি আপনাদের ক্লাস তো রেকর্ডেড থাকবে, 4টা অধ্যায় আপনাদের একসাথে পড়তে যদি প্রবলেম হয়, তাহলে আপনারা আপনাদের মতো করে কি করবেন বলেন তো, যে একটা ক্লাস দেখবেন, আগে ওইটা শেষ করে পরে আরেকটা। সবার পছন্দের স্লাইড চলে আসছে, থ্যাংক ইউ স্লাইড। এটা আমাদের ক্লাসেও যখন স্লাইড দিয়ে টিচাররা পড়ায়, তখন আমার সবচেয়ে পছন্দের স্লাইড থাকে থ্যাংক ইউ। কারণ থ্যাংক ইউ স্লাইড আসা মানেই লেকচার শেষ, ক্লাস শেষ, প্রেশার শেষ, তাই না? এতক্ষণ ধরে ক্লাস করতে কারোরই আমার মনে হয় না ভালো লাগে। 1 ঘন্টা 27 মিনিট হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টা ধরে ক্লাস চলছে। তো আপনাদের মনে হয় সামনে টেস্ট পরীক্ষা চলে আসছে। টেস্ট পরীক্ষার আগে আপনাদের জন্য যদি কোনো স্পেশাল কোনো অধ্যায় বা কোনো অধ্যায়তে আবার আমাকে কিছু বোঝাতে হয়, বলতে হয়, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বা আমাদের গ্রুপে জানিয়ে দিবেন যে আমাদের এভাবে ক্লাসটা নিলে বা এই অধ্যায়ের আবার যদি একটা ক্লাস দেওয়া হয় তাহলে ভালো হতো। তাহলে আমি আবার সেটা আপনাদেরকে বুঝিয়ে দিব। আর যদি আপনাদের পার্সোনালি কোনো কোয়েরিজ থেকে থাকে, তাও আপনারা আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন। তো আর আমার আইডি আপনারা এই গ্রুপে বিভিন্ন পোস্টে দেখতে পাবেন, সেখান থেকে নিয়ে নিতে পারবেন। তাহলে আজকের মতো আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি। আর নেক্সট ক্লাসে পরিণতি শেষ হয়ে যাবে, পরিণতি প্রথম পত্র, যেহেতু শুধু 7 অধ্যায়টা বাকি। আমার মনে হয় না আর কিছু বাকি আছে। তো এই 7ম অধ্যায়টা আমি নেক্সট ক্লাসে শেষ করে দিলে প্রথম পত্র শেষ হয়ে যাবে। এরপর আমরা
দ্বিতীয় পত্রের দিকে আগাবো আস্তে আস্তে। আর প্রথম পত্র নিয়ে আপনাদের বললাম তো, যে কোনো সময় যে কোনো কোয়েরিজ থাকলে আপনারা আমাকে জানাবেন, আমাদের গ্রুপে জানাবেন, সব কিছুর সমাধান আমরা আপনাদেরকে দিয়ে দিব। সো টিল দেন, টিল দ্য নেক্সট ক্লাস, সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।